ছায়া ঠিক বলবো না, কারণ অবজেক্ট ছাড়া তো ছায়া হয় না। আমি যেটা দেখেছি সেটা একটা অবয়ব টাইপের, মানে কি বলতো, আমি এক ছটকায় দেখছি ওখানে কিছু একটা আছে, বাট আমি আইডেন্টিফাই করতে পারছি না জিনিসটা কি। আয়নায় হট করে কাউকে দেখতে পাচ্ছে, যেই পেছনে ঘুরছে দেখছে না। এবার আমি জিজ্ঞেস করছি, আয়নার মধ্যে কি কোনো রহস্য থাকে প্যারানর্মাল দিক দিয়ে? পেছন দিকে জানলা খোলা, আমি জানলার এইদিকে আমার বিছানা, আমি শুয়ে আছি, সামনে দেওয়াল। আমি আচমকা দেখছি এখান থেকে একটা কি, মানে জাস্ট এক নিমেষে ছায়াটা দেখলাম, বেরিয়ে চলে গেল। এটা আমার একটা অদ্ভুত জিনিস দেখেছি আমি লাইফে। যেটা শুনেছিলাম জমিদারের অত্যাচার, অত মহিলাদের ওপর অত্যাচার, শুধু মহিলাদেরকে ওখানে শুধু আনতো, অত্যাচার করতো, মারা হতো, এই ঘটনা আমাদের কানে এসেছিল। এবং সত্যিকারের কথা বলতে যারা দেখতে পায় তারা তো মহিলাদের দেখতে পায়। আমি বাথরুম থেকে বেরিয়ে বাঁ দিক হয়ে ছিটকিনিটা লাগাচ্ছি, আচমকা চোখটা বাঁ দিকে যাচ্ছে, আমি আচমকা দেখছি টালির ওপর একটা কিছু বসে আছে, একটা একটা কিছু বসে আছে। চোখটা ঘুরিয়ে আমি আচমকা ভাবছি কি বসে আছে ওখানে। ঠিক আছে, কুকুরও না, শিং আছে। শিং আছে? আমরা ভৌতিক পডকাস্ট খুব বেছে বেছে আনি এবং একটু কমই আনি। আজকের পডকাস্টটা অবশ্য ভৌতিক পডকাস্ট, অনেক দিন পর। আজকে আমাদের গেস্ট মেঘা সিনহা। মেঘা একজন প্যারানর্মাল এক্সপার্ট। মেঘা তার ইনভেস্টিগেশনের কিছু ঘটনা আজকে আমাদের সাথে বলেছে, আর সেগুলো সত্যি হাড় হিম করা ঘটনা। আজকের পডকাস্টটা পুরোটা শুনুন আর এনজয় করুন সত্য ভৌতিক ঘটনা। ফাইনালি আবার একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর আমাদের পডকাস্টে। অনেক দিন পর হচ্ছে হরার নিয়ে কিছু। হরার নিয়ে আমরা করেছি, বাট যাদের সাথে এক্সপিরিয়েন্স হয়েছে তাদের সাথে আমরা পডকাস্ট করেছি। কিন্তু আবার একজন ফাইনালি ইনভেস্টিগেটর আসলো, যে অনেক কিছু আশা করছি তোমার কাছ থেকে আমরা জানতে পারবো। আমাদের চ্যানেলে যদি মোস্ট ডিম্যান্ডিং টপিক যদি আমি বলি, এক তো হরার, এক তো তন্ত্র। ওকে, তো আশা করছি আজকের এপিসোডটা খুবই ভালো হবে। তোমার কাছে একটা জিনিস আমি জিজ্ঞেস করি, যে তুমি একজন মেয়ে, ওকে, একটা ভৌতিক বিষয় আমরা দেখেছি যে মেয়েদের সাথে এই ভৌতিক বিষয়গুলো বেশি হয়, কারণ ওই চুল খোলা রাখে যেগুলো বেসিক্যালি বলে। তোমার ভয় লাগে না? না, ভয় সেভাবে লাগার মতন সেরকম কিছু নেই। হ্যাঁ, চুল খোলা এগুলো তো সোসাইটির যেরকম বানিয়ে এসছে কথা, ঠিক আছে, সেটা কথা নয়। এটা ইনবর্ন, মানে ছোটোবেলা থেকে অনেক রকমের এক্সপিরিয়েন্স হতে হতে, সেটার ব্যাপারে জানার আগ্রহ থেকে সেটা আস্তে আস্তে, মানে মূল কথা হচ্ছে চর্চা করা, ঠিক আছে। সেখানে ভয়, হ্যাঁ, এবারে কেন হয় দেখো, অনেক এক্সপিরিয়েন্স এরকম আছে যে আমি হয়তো ছোটোবেলায় বলছি যে আমি এরকম দেখলাম বা আমি এরকম শুনলাম, মা বলছে না আমি তো দেখলাম না, আর একজনকে বললাম, বলছে না এরকম তো কিছু ছিল না। তাহলে এটা আইদার হতে পারে যে আমি ভুল, আর না হলে যে কিছু তো আছে, তাহলে আমি বেকার বলবো কেন, আমি তো আর পাগল নই নিশ্চয়ই। সেই আগ্রহ থেকে যে জিনিসটা কি কি হয়, লোকে বলে ভূত, লোকে বলে প্রেত, কিছু তো আছে, সেটার ওপর চর্চা করার জন্য আস্তে আস্তে স্টাডি করা, সেটার নিয়ে চর্চা করা, পড়াশোনা করা, তো তাই আস্তে আস্তে এগোনো। এই লাইনে মা বাবা আটকায়নি? হ্যাঁ, প্রথমে আটকে ছিল, বাট ওই যে শিক্ষার অভাব, একটা যে মানে একটা ট্র্যাকে একটা যে এডুকেশন, সেটা তো সবার মধ্যে নেই না। জিনিসটা নিয়ে শুধু ভয় আছে, গল্প পড়া, সবাই ভয় পাবে একসাথে, সেইটা আছে, কিন্তু কিছু তো একটা মানে এডুকেশন আছে এই লাইনে। তো এডুকেশনটা যখন আমি আস্তে আস্তে মা বাবার সামনে রাখলাম, তো সেখান থেকে আর অসুবিধা হয়নি। আর এটা সত্যি কথা বলতে কি বলতো, যেরকম এখন আস্তে আস্তে মেন্টাল প্রবলেমের রাস্তাটা অনেকটা ওপেন হচ্ছে না, আগে মনে করতো সাইকিয়াট্রিস্টের কাছে যাবো, খুব লজ্জাজনক ব্যাপার, সেরকম এটাও কিন্তু এখনও অবধি আছে যে প্রবলেম হয়। এবার এর জন্য কি হয়, এই লুকিয়ে চড়িয়ে কোনো তান্ত্রিক, লুকিয়ে চড়িয়ে কোনো এর অন্য জায়গায় মন্দিরে যাওয়া, হেল্প নেওয়া, সেগুলো হয়, কিন্তু সেখানেও কিন্তু অনেক রকমের মানে ব্যাড ডিসিশনও দেওয়া হয়। তো সেই জন্য যদি আমি সেটাকে সঠিক ডিসিশনে হেল্প করতে পারি, সেটা লোকের উপকার হয়। ভূতকে কি আদৌ ভয় পাওয়া উচিত? দেখো, এটা দুটো আমি পথ বলতে পারি। একটা যেরকম হয় রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, এরকম দুটো পথ আছে সব জিনিসেরই। তো
নর্মাল যেগুলো স্পিরিট, আই ডোন্ট থিঙ্ক সেখানে ভয় পাওয়ার কোনো ব্যাপার আছে। হ্যাঁ, এবার তুমি আরেকটা যদি এর সাইড দেখো, সেটা হচ্ছে মানে ব্ল্যাক ম্যাজিক দিয়ে, সেটা অন্য ব্যাপার। ঠিক আছে, নর্মালি ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই এখানে। যেগুলো এক একজন বলে, এগুলো খুব কমন শোনা যায় যে আমরা নিচতলায় থাকি, ওপরতলায় শুনছি টেবিল ছড়িয়ে দিচ্ছে, ডিস্টার্ব করছে, দরজা বারবার ধাক্কাচ্ছে। ওকে, এইগুলোর ক্ষেত্রে কি হয়? দেখো, সেই এক্সপিরিয়েন্স আমারও আছে। ঠিক আছে, যেখানে যেখানে আমি গেছি, যেরকম ধরো আমাকে ডেকেছে মানুষজন এক্সপিরিয়েন্সের জন্য, সেই এক্সপিরিয়েন্স আমারও আছে। সেটা কমন ইন দ্য সেন্স কি, হয়তো তারা ইচ্ছা করে ভয় দেখায় না, বাট তারা যখন সাডেন ডেথ হয় কারুর, সার্টেন টাইম অবধি তারা একটা রিয়ালমে থাকে। ঠিক আছে, একটা স্তরে তারা থাকছে, তারা তখনও সেই স্তরটা হয়তো ক্রস করেনি। এবার এর পেছনে অনেক বড় বড় লজিক থাকবে। ঠিক আছে, কেউ বলে কর্মফল, কেউ বলে টাইম। ঠিক আছে, সে তার এখনও তার বাকি আছে এখানে হিসাব। তুমি কি বলো? আমি এগুলো বলবো। ঠিক আছে, আমি এগুলো অবশ্যই মানি, কারণ সব কিছু জড়িয়ে আছে। ঠিক আছে, স্পিরিচুয়াল ছাড়াও কিন্তু এই জিনিস হয় না। ঠিক আছে, সব কিছু জড়িয়ে আছে। তো তখন আমি বলতে চাইছি, তারা ইচ্ছা করে ভয় দেখাচ্ছে না, তারা হয়তো তার প্রেজেন্সটা বোঝানোর চেষ্টা করছে। তারা কি করে বোঝাবে, হয়তো কিছু মানে অবজেক্টকে তারা মানে তারা তাদের প্রেজেন্সে হয়তো সেটা একটা আওয়াজ হচ্ছে। ঠিক আছে, তারা ইচ্ছাকৃত যে ভয় দেখাচ্ছে তা না। এখন আমাদের যদি কারণ মানে কোনো কাছের মানুষ যদি হঠাৎ করে ডেথ হয়, সে তো দেখতে পাচ্ছে তার স্পিরিটটা যে তার কাছের মানুষটা কীরকমভাবে কষ্ট পাচ্ছে। তো তারা হয়তো বোঝাবার চেষ্টা করে যে আমি এখানে আছি, বা তারাও হয়তো কষ্ট পাচ্ছে। এই পার্সপেক্টিভ দিয়ে দেখলে তো আমার মনে হয় না ভয় পাওয়ার কোনো ব্যাপার আছে এখানে। একটা হয় ডিমনিক পজিশন, এর ক্ষেত্রে বা এর ফলে কি হয়? আর প্রথমত এটা কি, আর এর ফলে কি হয়? আমি একটা জিনিস এখানে বলি, ডিমনিক পজিশন মানে পজিশন যে কথাটা, এটা একটু টাফ কথা। ঠিক আছে, এটা আমি 100% শিওর হয়ে বলছি, ইনফ্লুয়েন্স ছাড়া এটা হবে না। ঠিক আছে, মানে বলছো তন্ত্রের দিক দিয়ে কিছু? 110% ইনফ্লুয়েন্স ছাড়া এটা সম্ভব না। ঠিক আছে, এটা আমার এক্সপিরিয়েন্স বলে, আমার পড়াশোনা বলে, আমি সব দিক থেকে বলছি, কারোর ইনফ্লুয়েন্স থাকতে বাধ্য। ঠিক আছে, কারণ একটা আত্মা, তার সেই ক্ষমতাও নেই, এবং সে এই মানে বলে না যে মুক্তি পাওয়ার একটা চেষ্টা, মুক্তি সে পাওয়ার জন্য যা নয় তাই করতে পারে। মানে সে কতটা ছটপট করে, কিন্তু তাকে পজিশন করানো হয়, তাকে দিয়ে কাজ করানো হয়, অ্যান্ড সেটা খুবই অন্যায়। ঠিক আছে, নিজে থেকে কখনো পজিশন হতে পারে না, ইম্পসিবল। আচ্ছা, তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে এই নিয়ে? আছে, একটা দুটো আছে এরকম এক্সপিরিয়েন্স। আনফর্চুনেটলি যে কেসে আমি গেছিলাম, হুগলি লাইনেই একটা কেস ছিল। আনফর্চুনেটলি আমি সেই ভদ্রমহিলাকে, মানে সে বেঁচে নেই, সে কিছু দিনের মধ্যে মারা গেছে। তো সে আমার কাছে আসার আগে বহুজনের কাছে ঘুরেছে, মানে সে চার্চেও গেছে, সে মসজিদেও গেছে, মন্দিরেও গেছে, সব জায়গায় গেছে। বাট আমি যখন গিয়ে ইনভেস্টিগেট করি, আমি আমার মানে ফ্যামিলি মেম্বাররা তো আমাকে নিয়ে গেছিলো, বাট আমাকে ওনার সামনে কখনোই বলেনি যে আমি এই লাইনে আছি। ঠিক আছে, আমাকে মানে একটা এমনি অন্য পরিচয় দিয়ে নিয়ে গেছিলো, রিপোর্টার সামথিং। ঠিক আছে, যে আশেপাশে একটু লেখালেখি করতে এসছে, ফ্যামিলি ফ্রেন্ড হিসাবে। বাট সে অদ্ভুতভাবে রাত্রিবেলা সাডেনলি সে আমাকে হট করে কোয়েশ্চেন করে আমারই বিষয় নিয়ে, যে তুমি যা দেখতে এসছো সেটা কি তুমি দেখেছো, পেয়েছো? মানে সেটা সবার কাছে খুব শকিং। মানে তাদের সেই ফ্যামিলির সাথে আমার আজও সম্পর্ক আছে, তারা আমাদের বাড়িতে আসেও। তো তাদের সবার সামনেই এক্সপিরিয়েন্স হয়েছে, সবাই কেউ জানেই, ওনাকে তো জানানোই হয়নি না। মানে উনি নর্মাল বিহেভ করতো, ঠিক আছে, কিন্তু দেখে মনে হবে সাইকিয়াট্রিকরা বলবে সে পাগল। ঠিক আছে, সে সাইকিয়াট্রিক, সে অন্যরকম ট্রিটমেন্ট করতো। আমাকে রাতে আফটার ডিনার আমাকে জিজ্ঞেস করছে, তুমি তোমার জিনিসগুলো নিয়ে এসছো, সব দেখতে পাবে কি আছে এখানে, যেটা দেখতে পেয়েছো, যেটা দেখতে সেটা দেখতে পাবে। ঠিক আছে, আমি সেটাকেও কথা ঘুরিয়ে দিয়েছিলাম। সকালবেলা রাত্রির আমার এক্সপিরিয়েন্স আমি করেছি। ঠিক আছে, সে শুয়ে আছে, কিন্তু আমার যে গ্যাজেটস আছে সেখানে আমি এক্সপিরিয়েন্স করেছি। সকালবেলা হট করে আমাকে নর্মালি বলছে, তুমি কোথায় যাবে, কখন যাবে, ব্রেকফাস্ট করো, এই করো। অল অফ আ সাডেন, কালকে কিছু পেলে রাত্রিরে, তুমি কি জেগেছিলে নাকি? আমি বললাম যে আপনি ঘুমোননি? না, আমি ঘুমোইনি। অথচ সারা রাত ঘুমোচ্ছিল কিন্তু আমার সামনে।
আমি বাইরের ঘরে ছিলাম, আমরা সে সারা রাত ঘুমোচ্ছে। তুমি মেশিন দিয়ে রাত্রেবেলা চেক করেছিলে? হ্যাঁ, আমি চেক ওটা কি করেছিলাম। কিছু পেয়েছিলে? হ্যাঁ, আমি 100% পেয়েছিলাম। ওনার বড় মেয়ে আমার সাথে ছিল সারা রাত। আচ্ছা, ঠিক আছে, ওনারা ঘুমোচ্ছিলেন, উনি ওনার হাজব্যান্ড ঘুমোচ্ছিলেন, ছোটো মেয়ে ঘুমোচ্ছিলেন, ওনার বড় মেয়ে আমার সাথে সারা রাত ছিল। আমরা চেকিং করছি, ওঠে, ওর মাঝরাতে একবার উঠে আমাকে যেন দেখতেও পাইনি এমন ছিলাম, ঠিক আছে, আমরা এ ঘরে ছিলাম। বাট সকালবেলা অল অফ আ সাডেন, কালকে তুমি কি পেলে মানে। তারপরে কিছুদিন পরে আমি চেষ্টা করেছিলাম যে কিছু সলিউশন যদি দেওয়া যায়, বাট আমি সেই টাইম আনফর্চুনেটলি পাইনি। সে তার কিছুদিন পরেই সে মারা গেছে। চিকিৎসাও তার মেডিকেল ট্রিটমেন্টও চলছিল, এদিক থেকেও অনেকে মানে ওরা অনেকের কাছে গেছে, বাট তারপরে সে আর বাঁচেনি। তারপর আর সে বাঁচেনি? না না না। আচ্ছা, এরকম কিছু ঘটনা বলো যেগুলো একদম ডিটেলস, যেটা তুমি সত্যি করে ভয় পেয়েছো। ভয় ইন দ্য সেন্স, ভয় তো পাইনি, হ্যাঁ, বাট অনেকগুলো এক্সপিরিয়েন্স এরকম আছে যেগুলো আমি ফেস করেছি। হ্যাঁ, ফেস করেছি। মানে সব থেকে প্রথম কথা হচ্ছে যে সিনেমায় যেরকম দেখায় সেরকম অ্যাবসলিউটলি না, ঠিক আছে। মানে আমি যদি বলি নর্মাল স্পিরিট, আমি আবারও বলছি দু রকম জিনিস আমি বলি অলওয়েজ, ঠিক আছে। এক হচ্ছে নর্মাল স্পিরিট, যাদের কোনো দোষ থাকে না, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমি দেখেছি। আমি একটা ছায়া ঠিক বলবো না, কারণ অবজেক্ট ছাড়া তো ছায়া হয় না, আনসাইন্টিফিক হয়ে যাবে জিনিসটা। আমি যেটা দেখেছি সেটা একটা অবয়ব টাইপের, মানে কি বলতো, আমি এক ছটকায় দেখছি ওখানে কিছু একটা আছে, বাট আমি আইডেন্টিফাই করতে পারছি না জিনিসটা কি। আচ্ছা, আমরা একটা বিষয় দেখি সিনেমার ক্ষেত্রেই, আমি বলছি যে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে, মানে হিরো আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে, নর্মালি চুল আছড়াচ্ছে, আয়নায় হট করে কাউকে দেখতে পাচ্ছে, যেই পেছনে ঘুরছে দেখছে নেই। ওকে, এরকম সিন আমরা দেখি। ওকে, এবার আমি জিজ্ঞেস করছি, আয়নার মধ্যে কি কোনো রহস্য থাকে প্যারানর্মাল দিক দিয়ে? প্যারানর্মাল দিক দিয়ে আয়নার দিকে রহস্য বলতে, আয়নার একটা বাস্তু তো থাকে, তুমি হয়তো শুনেছো যে আয়নার বেডরুমে রাখতে নেই, যেখানে উঠে মুখ দেখবে সেরকম জায়গায় রাখতে নেই। আয়নার অপোজিটে সবসময় একটা দেওয়াল রাখতে হয়। এটা এনার্জির মানে জাস্ট একটা এনার্জি রিলেটেড একটা টপিক থাকে, সেখানে ম্যাটার থাকে। সেখানে প্যারানর্মালের সোজাসুজি কোনো লিঙ্ক আমি আজ অবধি পাইনি। হ্যাঁ, এবারে হয় কি, কিছু মানুষ যারা ভেতর থেকে একটু উইক হয়, যারা বেশি ভয় পায়, তারা না অলওয়েজ হয়তো কোনো জায়গায় গিয়ে সাবকনশিয়াস মাইন্ডে সেই জিনিসগুলো ভাবে। হ্যাঁ, তারা হয়তো মনে করে যে আয়নাতে, মানে সিনেমার পেছনে একটা বিশাল বড় একটা ম্যাটার। হ্যাঁ, তারা ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি না, আয়নায় দেখলে এরকম ভূত দেখা যাবে, ঠিক আছে। তো যারা উইক পারসন হয়, তারা অলওয়েজ ব্যাকগ্রাউন্ডে সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু এই জিনিসটা থেকে যায়। দেন আমি আজ অবধি দেখিনি, কারণ আমি জানি, আমি ওভার স্যাঙ্গুইন, যে এরকম দেখা যাবে না, ঠিক আছে। আমি চেষ্টা করলে আমি দেখতেও পাবো না, কারণ আমি জানি সেখানে নেই, ঠিক আছে, হতে পারে না। বাট যে আমার অপোজিট একজন, হ্যাঁ, যে জানে না, সে ভয় পায়, সে কিন্তু ওটা হ্যালুসিনেশন করতে পারে। হ্যাঁ, বাট আমি এটা 100% শিওর যে সেরকম কোনো ব্যাপার আয়নাতে ভূত দেখা যাবে, নাথিং, এরকম কিছু হয় না, ঠিক। আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন আর একটা করবো সিনেমা রিলেটেডই, তারপর তুমি আমাকে যেটা বলেছিলে হোটেলের কাহিনীটা, ওটাই আসবো। আমি জিজ্ঞেস করছি, সিনেমায় আমরা দেখি যে পুতুলেরও একটা ব্যাপার থাকে, যে পুতুল দিয়ে ভয় দেখাচ্ছে বা পুতুল মেরে দিচ্ছে, এইটা কি বাস্তব লাইফে হয়? না, সিনেমার কনসেপ্টটা যতদূর আমার ধারণা ভুডুইজম থেকে ওরা বেশি ইনফ্লুয়েসড হয়েছে। ভুডুইজমের কিন্তু মেন জিনিস থাকে পুতুল, লক্ষ্য করেছো? আমি আবারও বলছি, কোনো পজেশন, কোনো নন অবজেক্ট, মানে কোনো অবজেক্টে, যেটা তোমার কোনো হিউম্যান বিং বা কোনো ক্রিয়েচার হতে পারবে না, কোনো স্পিরিট সেখানে এন্টার করতে পারবে না, ঠিক আছে। সেটা ভুডুইজম থেকেই সেই কনসেপ্টটা নেওয়া হয়েছে। হ্যাঁ, আমি যেরকম বলছিলাম যে অবজেক্ট কোনো হয়তো তাদের প্রেজেন্সে হয়তো সরতে পারে, হ্যাঁ, বা সার্টেন ফিল হতে পারে যে এটা সরে গেল, এটা পড়ে গেল, ঠিক আছে, তাদের মধ্যে ঢুকে যায়, তাদের তো চেয়ার টেবিলেও ঢুকে যেত। হ্যাঁ, তাদের তো কোনো তো একটা মানে হিউম্যান বডি চাই বা একটা লাইফ চাই না সেখানে পজেসড হওয়ার জন্য, এবং সেটা ম্যাক্সিমাম নেওয়াই হয়েছে ভুডুইজম থেকে, ঠিক আছে। ভুডুইজমে এই প্র্যাকটিসটা হয়, হুডুতে এই প্র্যাকটিসটা হয়। আচ্ছা, মানে বাস্তব লাইফে এর কোনো না। এবার যদি হতেই পারে সেটা, সেখানে যদি ভুডুইজম প্র্যাকটিস হয়, সেখানে যদি সেরকম কিছু প্র্যাকটিস হয়, তাহলে পুতুলের ইনফ্লুয়েন্স হতে পারে, ঠিক আছে।
আমি বলছি দুটো সেগমেন্ট আলাদা। হ্যাঁ, কেউ ভয় দেখাচ্ছে, সে ভুডু প্র্যাকটিস করছে, ভুডু প্র্যাকটিসটাও তো সে আমাদের প্যারানর্মালের মধ্যেই পড়ছে, ঠিক আছে, সেটাও তো ওর মধ্যেই পড়ছে। এবার অকাল্টিজম মানে উইচক্রাফট বলো বা ভুডুইজম বলো বা হুডু বলো, সেখানে কিন্তু এরকম আলাদা ডেমন, আলাদা উইচেস, এগুলো আলাদা। তুমি এদের সাথে কখনো কিন্তু আমাদের মানে হিউম্যান যে স্পিরিট, তাদের কিন্তু কোনো লিঙ্ক নেই, ঠিক আছে। আমরা যেরকম নানান রকমের মানে ভগবানকে নানান রকমের নাম দিয়েছি, তুমি যদি একটা অন্য ওয়ার্ল্ডে যাও যেটা ভুডুইজম প্র্যাকটিস বা উইচক্রাফট প্র্যাকটিস, সেখানে কিন্তু তুমি দেখবে এক একটা রোলের জন্য এক একটা উইচ বা এক একটা ডেমন তাদের আছে, ডেমিনোলজি যেটাকে বলা হয়, ঠিক আছে। তাদের কিন্তু আলাদা আলাদা নাম আছে, তারা আলাদা আলাদা রোল আছে, ঠিক আছে। তো সেটাকে তুমি যদি বলো যে হিউম্যান স্পিরিট, সেটা ভুল, সেটা আলাদা। এবার সেটা নিয়ে যদি কেউ কাজ করে, সেটা নিয়ে যদি ভয় দেখায়, সেটা ডিফারেন্ট জিনিস। আচ্ছা, আমি যদি বলি ধরো প্যারানর্মালে এটা একটা স্পিরিট, আর যারা তান্ত্রিক বা তন্ত্র অকাল্ট এইসব জিনিস নিয়ে কাজ করছে তারাও তো স্পিরিটকে ক্যাপচার করে রাখছে বা স্পিরিটকে ক্যাপচার করে রাখছে, সেটা আলাদা। আমি এই ওই জন্য স্পিরিটটা ওই স্পিরিটটা কেন আলাদা? না, আমি সেটা বলছি না, ব্যাপারটা বোঝো। যারা ভুডুইজম প্র্যাকটিস করে তারা কিন্তু খুব একটা অন্যায় কাজ করছে না, ঠিক আছে, কারণ তারা কোনো হিউম্যান স্পিরিটকে ডেকে এনে কষ্ট দিচ্ছে না। বাট যারা এই প্র্যাকটিসটা করছে না, যে যারা মানে হঠাৎ করে, এগুলো খুব বিশেষ করে হয় একদম মানে ইন্টেরিয়ার দিকে এই জিনিসগুলো মেনলি হয়, তুমি দেখবে খেয়াল করে, ঠিক আছে। যাদের মানে মোটামুটি বেশি ব্যাকগ্রাউন্ডে কোনো পরিচিতি নেই, একদম লো স্ট্যান্ডার্ডের থেকে তারা ধরো লোকজন লাশ ফাঁস এসছে, বা হয় না যে চেনা যাচ্ছে না লাশ কার, তাদেরকে মেনলি জিনিসগুলো মেনলি হয়, ঠিক আছে। কিন্তু সেগুলো কিন্তু কোথাও না কোথাও গিয়ে খুব ইলিগাল এবং ইনহিউম্যানও বলতে পারো, ঠিক আছে, মানে তাদের সেই প্রসেস থেকে আটকাচ্ছে। কিন্তু তুমি যদি বলো যে আমি একজন ডেমনোলজি প্র্যাকটিস করে, সে সেটা নিয়ে কাজ করছে, সেটা তো কোনো অসুবিধা কিছু নেই, কারণ সেটা তো তারা অলরেডি এই মানে কি বলবো এনভায়রনমেন্টে আছে বলতে পারো, বা স্পেসে আছে বলতে পারো, হোয়াট এভার, ঠিক আছে, তাদের জন্ম মৃত্যুর কোনো ব্যাপার নেই। তুমি এই নিয়ে তুমি ডেমনোলজির বিশাল পড়াশোনা হয়, ঠিক আছে, তো বিশাল অনেক বই আছে, তুমি পড়তেও পারো, সেই জিনিসগুলো তুমি বুঝতে পারবে, ঠিক আছে, এটাই ব্যাপার। আচ্ছা, এবার তুমি যেটা বলছিলে হোটেলের কাহিনীটা, ওটা যদি বলো, যেটা তোমার সাথে হ্যাঁ, ঘটেছিল। আমার কাছে হ্যাঁ ওটা একটা ভালো মানে বলতে পারো, যেটা আমি ক্ষতি হয়েছিল আমার। আমার কাছে একটা কল আসে সাডেন 2 বছর আগে, যে নর্থ বেঙ্গলে একটা হোটেল আছে ওনার, তো হোটেলটা সে নতুন নিয়েছে, 1 বছর হয়েছে, নতুন লিজে নিয়েছিল, 1 বছর হয়েছে। তো সবাই আস্তে আস্তে সবাই এক্সপিরিয়েন্স করছে কিছু না কিছু ভুতুরে ব্যাপার, তো ভয়তে স্টাফরা কেউ থাকতে পারছে না, তো আপনি একবার ভিজিট করুন এসে। তো আমি গেলাম, গিয়ে মানে যেদিনকে গেলাম সেদিনকে দুপুর হয়ে গেছিলো পৌঁছাতে, আমার ফ্লাইটে গেছি, গিয়ে যখন ঢুকেছি আমি গল্পগুলো সব শুনছি, না আমি একটা কথা বলি, গিয়ে ঢুকেছি, তো আমরা 2 জন গেছিলাম, ঠিক আছে, আমাদেরকে 3 তলায় রুম দিয়েছে। তো তখন আমি জানতাম না মানে হোটেল কত তলার বা কত রুম আছে, তখন কিছুই জানতাম না, টায়ার্ড হয়ে গেছি। আমাকে উনি বললেন যে তোমরা রেস্ট করো, আমি কিছুক্ষণ পরে খাবার দাবার নিয়ে আমরা আসছি রুমেতে কথা বলার জন্য। হ্যাঁ, ঠিক আছে, তা আমরা 2 জন গেছিলাম, আমাদের পরপর 2টো রুম দেওয়া হয়েছিল, ঠিক আছে। আমি ওয়াশরুমে গেছি, ফ্রেশ হচ্ছি, ওয়াশরুমে যাওয়ার পর আমি দেখছি আমাকে বারবার নক করছে। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং, নক করছে। আমি আচ্ছা, ওপরে আওয়াজ হচ্ছে, ঠিক আছে, মানে কাঠের আওয়াজ হচ্ছে, রিনোভেশন হচ্ছে এরকম। আমি বেরিয়ে আমার বন্ধুটাকে ফোন করলাম যে তুমি ডাকছো আমাকে বারবার, তো আমি বাথরুম থেকে বেরিয়ে গেছি, তুমি ঘরে এসো। বলছে আমি এখন তোমাকে ডাকিনি, আমি যাইনি তোমার ঘরে, আমি এখনো ফ্রেশই হইনি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হয়তো ওরাই কেউ ডেকেছে, আমি জানি না। পরে বন্ধুটা আমার বাড়িতে ঘরে এলো, আমরা 2জন বসে কথা বলছি, চা খাচ্ছিলাম, তো ওপরে কন্টিনিউয়াস আওয়াজ হচ্ছে, আমাদের ওপর ফ্লোরে আওয়াজ হচ্ছে। ঠিক আছে, হয়তো কোনো রিনোভেশনের কাজ হচ্ছে, যেহেতু মোটামুটি ওগুলো সব কাঠের, ওখানে সব হয়তো কাঠের আওয়াজ হচ্ছে, ড্রিল হচ্ছে, পেরেক মারছে, হ্যান ত্যান, মানে জবরদস্ত কাজ হচ্ছে। তারপর কিছুক্ষণ আধ ঘন্টা পরে যে আমাকে ডেকেছে, সে তার পার্টনার, ঠিক আছে, তার 2টো স্টাফ, সে চা স্ন্যাক্স এসব নিয়ে এলো,
এসে বসে গল্প করছে যে কি কি ব্যাপার না ব্যাপার, কে কি শুনছে। আচমকা বলছে যে দেখো ওই দেখো ওপরে যে আওয়াজটা তুমি শুনতে পেয়েছো, ওই রকম আওয়াজ সারা মাঝে মাঝেই আমরা পাই। আমি যে কেন, ওপরে কেউ নেই? বলছে না, আমাদের পুরো হোটেলই খালি, শুধু একতলায় লোক আছে। তখন সিজন ছিল না, শুধু একতলায় লোক আছে। আর এই তোমাদেরকে এই দোতলায় না, একতলায় তো রিসেপশন, তার ওপরতলায় লোক আছে, তার ওপরতলায় আমাদেরকে দুটো ঘর দিয়েছে। ইনফ্যাক্ট আমাদের যে পুরো ফ্লোরটা সেখানেও কেউ নেই, ঠিক আছে। আর আমি সত্যি বেরিয়ে দেখলাম ওপরের যে এন্ট্রেন্সটা সেখানে তালা দেওয়া গ্রিল দিয়ে। তা আমরা বুঝলাম যে ঠিক আছে, এটা একটা অভিজ্ঞতা হলো আমার। ঠিক আছে, প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ আমি শুনছি যে হয় না যে প্রথমে 1 বছরের মতন হয়েছে সে লিজ নিয়েছে, একজন এক্সপিরিয়েন্স করছে একটা জিনিস, আর একজন এক্সপিরিয়েন্স করছে রান্নাঘরে। মানে ওদের রান্নাঘরটা কীরকম ছিল, দোতলায় রান্নাঘর, সাথে কাউন্টারের মতন একটা গ্যাপ আছে, আর এখানে ডাইনিং এরিয়াটা। যারা ওখানে শোয় স্টাফরা রাতে, তারা এক্সপিরিয়েন্স করে, একজন এক্সপিরিয়েন্স করছে যে বাসন পড়ে যাচ্ছে, আর একজন অন দ্য আদার হ্যান্ড কেউ হাসির আওয়াজ পায়, ঠিক আছে। একজন মহিলা মানে ছিল যে ওনারই সাথে কাজে পার্টনার ছিল, সে আমাকে বারবার বলছে যে আমি শুধু হাসির কান্নার আওয়াজ পেতাম একজন মহিলার। আবার এবার কি হয়েছে, মানে মাসের পর মাস ধরে প্রথম তো এ এক্সপিরিয়েন্স করছে, ও এক্সপিরিয়েন্স করছে, এই করে করে একদিন বলা বলি করতে করতে সবাই দেখছে যে সবারই কিছু না কিছু এক্সপিরিয়েন্স ওখানে হচ্ছে, এবার সবাই এবার আস্তে আস্তে ভয় পাচ্ছে। তারপর আলটিমেটলি আমি গেছিলাম, ঠিক আছে। সেদিনকে আমি আমার গ্যাজেটও ওখানে সাজানো ছিল। হ্যাঁ, গ্যাজেটের প্রবলেম তখনও সেভাবে ধরা পড়ছিল না, বাট বিকজ তখনও সবাই মিলে ছিল তো একসাথে। সন্ধেবেলার পর ডিনার ফিনার আমরা করলাম, করে মোটামুটি ফার্স্ট ফ্লোরটা দেখছি যে সবাই মোটামুটি শুয়ে পড়েছে, লোকজন কেউ নেই। আমি বসে আছি বাইরেটায়, মানে লন এরিয়াটা বসে আছি, আমার বাকি আরও সব স্টাফরা ছিল। নিচে আচমকা একজন ফোন করে বলল, মানে ওনাকে ফোন করে বললো, স্যার আপনি নিচে আসুন না, আমার নিচে না একটা কে ডাকছে, ঠিক আছে। আমরা তাড়াতাড়ি করে নিচে গেলাম, নিচে গিয়ে দেখছি না কেউ নেই। আমার এদিকে গ্যাজেট, মানে আমি আবার দোতলায় এসে আমরা সবাই মিলে বসেছি, আমি এদিক ওদিক মুভ করছি। আমি আচমকা দেখছি কি প্রত্যেকটা গ্যাজেট আমার খারাপ হয়ে গেছে। খারাপ মানে খারাপ বলবো না, বাট চলছে না, পসিবল না। কারণ আমি যখন কোথাও বেরোচ্ছি, আমি আমার গ্যাজেট সবসময় রেডি করি, তার ব্যাটারি বলো, তার চার্জিং বলো, আমি সব কিছু রেডি করে যাচ্ছি, খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই। একসাথে আমার যা যা ইএমএফ বলো, ইভিপি বলো, থার্মোমিটার বলো, হোয়াট এভার, লেজার ফেজার, আমার সব খারাপ হয়ে গেছে, মানে আমার কোনোটাই চলছে না একসাথে। ইন দ্য মিন টাইম ওপর থেকে কেউ পেছন থেকে ফ্রন্টের দিকে, ফ্রন্ট থেকে ব্যাকের দিকে, মানে দৌড়ানোর আওয়াজ কি কাঠের একেই সেই মানে আওয়াজ। আমার যে বন্ধু গেছে সে তো এই লাইনে না, সে রীতিমতন ভয় পেয়ে গেছে। সে মানে সেখান থেকে সে নড়তেও পারছে, তার মানে কি বলবো, সেই হয় না মানে জ্বর টাইপের চলে এসছে, বলছে আমি এখানে থাকবোই না, আমি সকালেই এখান থেকে বেরিয়ে যাব। তো বাকিরাও বলছে যে ওখানে আওয়াজ হচ্ছে, কেউ বলছে ওখানে আওয়াজ হচ্ছে, মানে একটা না পাজল সবাই হয়ে গেছে যে আলটিমেটলি কোথায়। এবার আমি কিছু সলিউশন আমি প্রোভাইড তখন নিয়ে গিয়েছিলাম ওদেরকে প্রোভাইড করার জন্য। আমি দেখছি যে এটা তো মানে ইম্পসিবল হয়ে যাচ্ছে না, মানে এটা হয় কি, যেটা আমার ধারণা, সে হয়তো বুঝতে পেরেছে যে আমি ওখানে গেছি তাকে আটকানোর জন্য বা কিছু না কিছু সলিউশন করার জন্য, আমি খুঁজছি, ঠিক আছে। সে হয়তো আরও বেশি অ্যাক্টিভ হয়ে গেছে নাকি রেগে গেছে, আমি জানি না। আমি সেখানে আমার 100% দিয়ে যা সলিউশন ওদেরকে আমি দেওয়ার চেষ্টা করেছি সেটা আমি শুরু করেছিলাম। সবাই এক ঘরে ছিলাম, মানে ওদের 10 জন স্টাফ, 2 জন মালিক, আমার বন্ধু, আমি, সবাই মিলে আমার ওই একটা রুমে আমরা ঢুকে বসেছিলাম, কেউ কোথাও নড়বে না ওখান থেকে। আমি সলিউশন শুরু করলাম, তখন বাজে রাত্রির প্রায় 3:30, মানে ভোর 4টের দিকে, ঠিক আছে। করতে করতে আমি আমার মেডিটেশন এক্সেট্রা যা যা জিনিসপত্র থাকে সেগুলো দিয়ে শুরু করতে করতে মোটামুটি 15-20 মিনিট পরে দেখলাম ওই যে সবাই এদিক থেকে আওয়াজ, ওদিক থেকে আওয়াজ, এইগুলো আস্তে 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 বন্ধ হলো, ঠিক আছে। এবার প্রায় যখন 5টার দিকে একটু আলো ফুটছে, তখন যে যার মতন ঘরে সবাই গেল। গিয়ে এবার আমরা ব্যাক করবো সেদিন সকালবেলা।
সকালবেলা 2-3 ঘন্টা সবাই হার্ডলি শুয়েছে, কারণ সকালবেলা আবার ব্রেকফাস্ট আছে, স্টাফদের উঠে পড়তে হবে। তো আমি সেদিনকে খুব একটা ঘুমোইনি কারণ মাথার মধ্যে আমার ব্যাকগ্রাউন্ডে চলছে কি হচ্ছে না হচ্ছে। এবার আমি যে সলিউশনটা, মানে আমি যে আমার মেডিটেশন বন্ধ করছি সেটাও না। আমি সেদিনকেটা না ফিল করেছিলাম যে আমার বন্ধুর তো শরীরটা খারাপ করছিলই, আমি ফিল করছিলাম যে আমার ঘাড়ে একটা বিশাল ব্যথা। ঠিক আছে, এবার আমার সারাক্ষণ ল্যাপটপে কাজ করতে করতে একটা ঘাড়ে ব্যথা হয়, সেটা আমার বরাবরই আছে, কিন্তু সেই ঘাড়ে ব্যথাটা ওটা অন্য। ঘাড়ে ব্যথা করছে, ঘাড়ে ব্যথাতে আমার শুইনি, টায়ার্ড, সারাদিন জার্নি করেছি, তারপরে ঘুম হয়নি, সেটাও হতে পারে। সকালবেলা উঠে আমি নিচে গেলাম, একবার চা খেলাম, সবাইকে জিজ্ঞেস করলাম কোনো প্রবলেম হয়েছে, সবাই বলছে না কোনো প্রবলেম হয়নি, 2 ঘন্টা অ্যাটলিস্ট ঠিকঠাক শুয়েছি আমরা। ঠিক আছে, তাহলে আমরা এবার বেরোবো, আমরা রেডি ফেডি হই, বাথরুম যাই। আমরা ওয়াশরুম গেছি, আমি ওয়াশরুম গেছি আমার ঘরেতে, আমার বন্ধু পাশের ঘরে আছে। আমি ওয়াশরুম গেছি, ব্রাশ করছি, মাকে ফোন করছিলাম যে আমরা বেরোবোই, আরও কয়েকটা অফিসের ফোন টোন করছিলাম। মানে আমি জাস্ট আয়নাটার সামনে ওখানে ব্রাশ করছি, আমার পাশের যে জানলা, ঠিক আছে, পেছনে কিন্তু একটা হোটেল, ঠিক আছে, পাশের যে জানলা 3 তলার ওপর, বুঝতে পারছো, কেউ নক করছে, স্পষ্ট শুনতে পাচ্ছি, কেউ নক করছে, মানে কেউ ডাকছে, আর সে ডাকছে মানে সে ডাকছে যেরকম ডাকে সেরকম কট 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 নক করেই যাচ্ছে, সে থামছে না। আমার এতটা মানে সেই সময় আমি এক্সস্টেড ছিলাম না, যে মানে এত বিরক্ত লাগছে, আমার এত বিরক্ত লাগছে, আমি যা হচ্ছে হতে দেবো না, আমার আর কোনো এই নেই। ঠিক আছে, আমি যে এই বাড়ি যাব, বাড়ি গিয়ে আমাকে কিছু ব্যবস্থা এদের জন্য করতে হবে, কারণ আমি এখানে তো আমার কিছু অপশান নেই, কারণ আমি যা করার ততটুকু আমি করেছি, এবং আমি যা দেখার দেখলাম 100% ওখানে কিছু আছে। এবং সেদিনকে বেরিয়ে, হ্যাঁ আমি সেদিনকে বেরিয়ে আমি ঘরে বেরিয়ে একেও জিজ্ঞেস করলাম বন্ধুকে, বন্ধুটা বললো হ্যাঁ আমার ওরকম কন্টিনিউয়াস আমি আওয়াজ পাচ্ছি, কিছু না কিছু আওয়াজ পাচ্ছি এখানে, মানে ওরা থাকতে ভালো লাগছে না। আমরা গিয়ে হোটেলের যে মালিক তাদের সাথে কথা বলেছিলাম, ঠিক আছে, মানে যার কাছ থেকে লিজ নিই তাদের সাথে কথা বলেছিলাম, তাদেরও অনেক প্রবলেম আছে, মানে তারা ক্লিয়ারলি কিছুই বলতে চাইছে না, কারণ লিজ তারা তারা তো ছাড়বে না, কোনো প্রবলেম নেই, কিন্তু আশেপাশে যারা লোকজন তাদের থেকে খবর পাচ্ছিলাম যে না এখানে কিছু না কিছু প্রবলেম বহু বছর ধরে আছে। ঠিক আছে, সেটা খুলে বলেনি, যেহেতু কলকাতার লোক, ঠিক আছে, সে ওখানে গিয়ে অত তো আর লিগাল রিসার্চটা করা যায় যে ঠিক আছে কি না, কিন্তু এই বিষয়ে তো সবাই রিসার্চ করে না, না যে আমি একটা হোটেল নিচ্ছি সেখানে মানে কি আছে, কিছু ভূত আছে কি না, এটা কিন্তু স্বাভাবিকভাবে কেউ করে না, কেউ হার্ডলি বাস্তু দেখবে কি তাও দেখে না। ঠিক আছে, আমি যখন ফিরলাম বাড়িতে, আমি দুপুরে সেদিনকে সন্ধ্যের মধ্যে ফিরে এসেছি, ফিরে এসে তার পরদিন সকালবেলা আমি বলছিলাম ঘাড়ে ব্যথা, ঠিক আছে, ঘাড়ে ব্যথা দেখছি ঘাড় থেকে বাঁ হাতটা আমার যন্ত্রণা, কী যন্ত্রণা আমি কিছু বুঝতে পারছি না। মানে একবার ভাবলাম যে প্রচণ্ড মানে স্পন্ডলাইটিসের জন্য হচ্ছে, কিন্তু আমি তো ল্যাপটপেও সেভাবে অ্যাক্টিভ নেই 2 দিন ধরে, টায়ার্ডনেসের জন্য, ঠিক আছে 2 দিন রেস্ট নিলাম। তার দ্বিতীয় দিন থেকে দেখছি আমি ডান পাশেও ফিরে শুতে পারছি না, আমি বাঁ পাশেও ফিরে শুতে পারছি না, আমি স্ট্রেট শুয়ে আছি। আমার এই জায়গা থেকে এতটা, না আমি হাত তুলতে পারছি, না আমি কোনো মুভমেন্ট করতে পারছি, আমার এত ব্যথা। ডাক্তার দেখালাম, একটা ডাক্তার দেখালাম, 1 উইকের ওষুধ দিল, কমলো না। ডাক্তার চেঞ্জ করলাম, কোনো টেস্ট, ডাক্তার বলছে কোনো টেস্ট না, ব্যায়াম করতে গেলে গেছে, আমি তো ব্যায়ামই করিনি, ঠিক আছে, আমি কিছুই করিনি, ডাক্তারকে অত কিছু বলে লাভ নেই। এবার আমি 2 সপ্তাহ পরে আমি রিয়েলাইজ করছি যে আমার ওখানে ব্যথাটা হয়েছিল, ঠিক আছে, সেদিনকে ভোরবেলা আমি ব্যথাটা ফিল করেছিলাম, সেখান থেকে এবার মাও বলছে যে ওখান থেকেই কিছু হচ্ছে না তো, সবাই আমার আশেপাশে যারা তারা বলছে ওখান থেকে কিছু হচ্ছে না তো, সবাই মিলে এটা শুরু করেছে। আমি দিল্লি এইমসেরও একজনকে দেখালাম, ভিডিও কনসাল্টিংয়ে আমি তাকেও একজনকে দেখালাম যে না আমি একটু ভালো কারোর অপিনিয়ন নিই যে আমার এত ব্যথা কেন হচ্ছে, আমার 1 মাস মতন হয়ে গেছে, আমি মানে কোনো এখনও আমি চিত হয়ে শুয়ে আছি, আমি ডান পাশ বাঁ পাশ ফিরতে পারছি না, 1 মাস ধরে আমি ওষুধ খাচ্ছি, পেন কিলার খাচ্ছি, আমার পেন কমছে না, পেন কিলারে তো অ্যাটলিস্ট পেনটা কমবে 2-3 ঘন্টা, সেটাও কমছে না, সেই ডাক্তার ওষুধ খেলাম তাতেও কমলো না। মা বললো ছেড়ে দিই, এই জিনিসই না এটা। তো সবাই মিলে আমি অন্য এতে গিয়ে ঝাড়ানো, ঠিক আছে, নানা রকম ওয়েতে নিজেকে ক্লিনস করা, এইগুলো শুরু করতে করতে মিরাকিউলাসলি
1 উইকের মধ্যে আমি পুরো সুস্থ হয়ে গেলাম। মানে এটাই যদি আমি সেই সময় করে নিতাম তাহলে তোমার এতটা ভুগতেও আমাকে হতো না। বাট মোটামুটি আমি 1.5 মাস থেকে 2 মাস আমি শুধু পুরো বিছানায় ছিলাম। আচ্ছা, তারপরে তো আমি শুনলাম, আমি খবর নিয়েছিলাম, আমাকে ফোন করে তারপর শুনলাম হয়তো ওরা ছেড়ে দিয়েছে, হয়তো ছেড়ে দিয়েছে, হোটেলটাই হ্যাঁ ছেড়ে দিয়েছে। আচ্ছা, মানে খুবই এটা একটা dangerous, বিশাল হ্যাঁ। ডেঞ্জারাস আমার এক্সপিরিয়েন্স হয়েছিল। আচ্ছা, মানে এইটার ওপর দিয়ে মিটে গেছে, এটাই ভালো, মানে বেশি কিছু আরো ক্ষতি হয়নি। ক্ষতি হয়নি, হ্যাঁ, হয়তো আর কিছুদিন যদি থাকতেন তাহলে আরো হয়তো সমস্যা হতো। ক্ষতি হতো। এবং সেটা হচ্ছে কি, মানে আমি নিজেকে হয়তো সেভাবে প্রোটেক্টটা সেভাবে করতে পারিনি। ঠিক আছে, এটা এমনি না যে বাহাদুরি হিসাবে আমি চলে গেলাম, ঠিক আছে আমি দেখে নেবো, সেটা হয় না। কারণ আমি একজন এমন মানে এন্টিটির সাথে আমি সাক্ষাৎ করতে যাচ্ছি যেখানে আমি তাকে দেখতে পাই না, তাকে শুনতে পাই না। সুতরাং সেখানে আমাকে নিজেকে প্রোটেকশন দেওয়াটাও একটা খুব বড় ফ্যাক্টর। ঠিক আছে, সেখানে হয়তো আমার কোথাও ল্যাকিং রয়ে গেছিলো, বা হয়তো সে আমার থেকে বেশি অ্যাক্টিভ ছিল বা বেশি আমার থেকে ক্ষমতাশালী ছিল, আমি বলতে পারবো না। তুমি বললে দেখতে পাই না বা শুনতেও পাই না, এতগুলো তোমার এক্সপিরিয়েন্স আছে, তার মধ্যে কি কোনোদিনও দেখেছো না ওই যেটা বললে জাস্ট একটা ছায়া বা অবয়ব মতো দেখেছো? শুনতে পাই না ভুল কথা, শুনতে পাওয়া যায় হয়তো, কিন্তু স্পষ্ট আমাদের মতো সে কথা বলতে পারবে না। সে হয়তো কোনো সিগন্যাল দিচ্ছে, খুব হালকা একটা আওয়াজ আসে, যে ইভিভি মেশিন আছে সেখানে, ইভিভি মেশিন কি করে, সেই আওয়াজগুলোকে ধরে যেগুলো আমাদের অডিবল হয় না। সেখানে হয়তো হালকা কিছু আওয়াজ এমন আমি শুনতে পাচ্ছি যেগুলো আমি তখন শুনতে পাইনি। কি আওয়াজ রেকর্ডিং সেটা, মানে কিরকম হুইসপারিং টাইপের, আমি কোনো স্পষ্ট কথা শুনতে পাই না, বুঝেছো? আমি আরেকটা এক্সপিরিয়েন্স তোমাকে বলি। বড়নগরে একটা জায়গা আছে ওই গঙ্গার ঘাটের ওখানে। আমি বড়নগরে যেহেতু বড় হয়েছি, আমি ছোটোবেলা থেকে শুনে আসছি সবার মুখে যে ওই জায়গাটায় রাত্রির 8টার পরে আর কেউ যাবে না। ঠিক আছে, ইনফ্যাক্ট এখনও তাই, মানে সব ডেভেলপ হয়ে গেছে, ওই এলাকা ডেভেলপ হয়নি এখনও, এতগুলো বছর পরেও। তো সেখানে আমি শুনে আছি, সেখানে আমরা ছিলাম রাত্রিবেলা, মানে রাস্তাতেই আমি আরও দু একজন আমরা গিয়েছিলাম এক্সপিরিয়েন্স করার জন্য। সেখানে দেখছি রাত্রিবেলা মানে এরকম বহু ঘটনা আমি শুনেছি। আমার কিছু মানে পাড়ার দাদা বলো বা কাকা বলো, আমার নিজের লোকরা অনেক এক্সপিরিয়েন্স করেছে যে রাত্রিবেলা ওখান থেকে ফিরছে, কেউ এই দেখলো, কেউ ওই দেখলো। তো ব্যাপারটা কি, আমিও একদিন যাই, ঠিক আছে, সাহস করে, আমাকে ছাড়বে না, ঠিক আছে, রাত্রিবেলা মানে ওই জায়গাটার মানে এটা ভাইবসটাই এমন হয়ে গেছে না ছোটোবেলা থেকে, যে ওই জায়গায় রাত্রি 8টার পরে যাবে না মানে যাবে না, এমন স্ট্রিক্ট। আমি যে কী এমন ব্যাপার, সেটা আমিও গিয়ে দেখি কিছু না কিছু তো আমিও এক্সপিরিয়েন্স করতে পারবো। আমি ওখানে গেলাম রাত্রিবেলা, রাত্রি 12টার পর সিরিয়াসলি ওখানে যে ধরা হয় না ক্লাবের ছেলেফেলেরা, ওরাও বললো যে রাত্রি 12টার পরে কিন্তু আমরা থাকবো না। ঠিক আছে, আপনার যা হেল্প লাগবে বলুন, আমি রাত্রি 12টা অবধি আপনাকে করে দিচ্ছি, 12টা সাড়ে 12টার পর আমরা কেউ বেরোবো না। ঠিক আছে, আমি যে এরকম ব্যাপার কেন? বলছে না, এখানে অনেক ব্যাপার আছে, এখানে এই এলাকায় সবাই ভয় পায় এইসব। আমি নিজেও কি এক্সপিরিয়েন্স করছি যে ঘরগুলো দরজা বন্ধ, জানলা বন্ধ, হ্যাঁ, কোনো কেউ খুলছে না। গরমকালে গেছি আমি, যে রাত্রিরে কেউ খুলছে না, সরি আমি শীতকালে গেছিলাম, ঠিক আছে, শীতকালে আমি ভুলে গেছি, শীতকালে গেছিলাম, যে কেউ কোনো রাস্তায় কেউ নেই, পুরো নিঝুম। একটা পুলিশ যে পেট্রোলিংয়ে আসে সাইকেল নিয়ে, সে এসেছিল, সে বললো যে এখানে কী হচ্ছে, আমাদের ক্যামেরা ছিল আমাদের কাছে, আমরা একটা শ্যুট করছি। বলছে ঠিক আছে, বেশিক্ষণ থাকবেন না, 12:30 1টার মধ্যে আপনি বাড়ি চলে যান। আমি ঠিক আছে, বাট আমরা যাইনি, আমরা ছিলাম, অনেকক্ষণ ছিলাম। আমরা এক্সপিরিয়েন্স করছি না যে গরম, মানে বিশাল গরম কিছুক্ষণ পর থেকে। বাট আমরা গেছি জানুয়ারি মাসে, মানে সেই সময় বড়নগরের টেম্পারেচার তখন আমরা দেখেছিলাম অলমোস্ট 11 ডিগ্রি, ঠিক আছে, 11-12 ডিগ্রি তখন নেমেছিল। আচ্ছা, আমরা দেখছি না বিশাল গরম লাগছে, আমি আমার সোয়েটার খুলে জ্যাকেট খুলে দিয়েছি, আমার সঙ্গে দিয়েছিল সে জ্যাকেট খুলে দিয়েছে, মানে এত গরম লাগছে, মানে অসম্ভব গরম লাগছে। ঠিক আছে, আমাদের মেশিন টেম্পারেচার দেখছি বেড়ে গেছে, আমাদের থার্মোমিটার থাকে সেটা দেখছি বেড়ে গেছে, প্রায় 20, 22, 23 এরকম বাড়ছে, মানে অসম্ভব গরম। মানে ওটাকে আমরা হটস্পট বলি যখন ক্রিয়েট হয়, দুটোই হয়, হটস্পটও ক্রিয়েট হয়, কোল্ড স্পটও ক্রিয়েট হয়। ঠিক আছে,
সেরকম। আচ্ছা, তারপরে কিছুটা এগিয়ে গেলাম, মানে ওরা না একটা একটা লেন মতন গঙ্গা আছে পুরো একটা এলাকাটা নিয়ে, ওই রিউমার্সটা, ঠিক আছে রিউমার্স বলবো না, সেটা সত্যিই তাই। ঠিক আছে, আমরা আর একটা গঙ্গার ঘাটে গেলাম, ইএমএফ স্টপ হয়ে গেছে, জিরোতে এসে স্টপ হয়ে গেছিলো, ইএমএফের কোনো নড়নচড়ন নেই। আরে ভাই আমরা আছি, মেশিন চলছে, কিছু তো ইএমএফ রিডিং দেখাবে, নাথিং। মানে অলওয়েজ ক্যামেরা চলছে, আমার ফোন চলছে, ওয়াইফাই চলছে, সব চলছে, কিছু তো ইএমএফ রিডিং দেখাবে, বাড়বে কমবে কিছু তো দেখাবে না, জিরোতে গিয়ে স্টপ, কোনো নড়নচড়ন নেই। গরম সেই লেভেলের গরম লাগছে, মানে ওই সময় ওই গরমটা অস্বাভাবিক। তারপরে দেখি পেছন আমরা এতে দাঁড়িয়ে আছি, ও একজন এমনি জাস্ট ভিডিও করছে সব জায়গাগুলো। তখন বুঝতে পারিনি আমরা, তখন আমাদের নলেজেই আমাদের শুনতেও পাইনি, কিচ্ছু হয়নি। পরে আমরা রাত্রিবেলা তখন 3টে নাগাদ বাড়ি ফিরে এসেছি, ঠিক আছে। মানে আমাদের সাথে আর একজন ছিল, সে খুব ভয় পাচ্ছিল, সে বলছে আর ভাল লাগছে না আমার এসব এক্সপিরিয়েন্স করতে, এবার আমি বাড়ি যাব। ঠিক আছে, পরের দিন যখন ভিডিওগুলো দেখছি সবাই মিলে একসাথে বসে, আচমকা দেখি যে ঘাটটায় আমরা দাঁড়িয়েছিলাম, যেখানে বলছিলাম কোনো রিডিং আসছে না, বড় বড় বালতি পেটালে যে আওয়াজ হয় না, একদম হার্ড যে প্লাস্টিকের বালতিগুলো, মানে ওই ভিডিওতে আসছে যে এত জোরে জোরে কেউ বালতি পেটাচ্ছে ভিডিওর মধ্যে বালতি পেটাচ্ছে। তখন তোমরা যখন ছিলে তখন পাও কোনো আওয়াজ নেই, রাতে তখন 2:30 বাজে, আমরা কোনো আওয়াজ পাইনি ওই এলাকাতে, কেউ নেই। এবং পেছনে যে বাড়িগুলো সেগুলো সব বন্ধ, আমি জানিও না কেউ থাকে কি না, আমার কোনো আইডিয়াই নেই, ঠিক আছে। বাট যা আওয়াজ আমরা পরে ভিডিওতে শুনতে পেয়েছি, সেখানে সম্পূর্ণ আমরা ফিল করতে পারছি বাড়িতে কোনো কাজ হচ্ছে, কেউ বালতি দিয়ে পেটাচ্ছে, আওয়াজ করছে, কেউ অন্য কিছু কাজ করছে, সম্পূর্ণ আমার একটা রেগুলার যেরকম সকালে আমরা কাজ করি বাড়িতে, সেই কাজ চলছে, সেটা আমরা ভিডিওতে পরে শুনতে পাচ্ছি। তোমাদের তো মানে এমনি কোনো ক্ষতি ওখানে হয় না? ক্ষতি হয়নি, বাট এটা তখন আমরা একরকম ফিল করেছি, বাড়ি এসে আমরা এই আওয়াজগুলো শুনতে পেয়েছি। মানে সবসময় যে ক্ষতি করবেই এরকমও তো কোনো কথা নেই। না না না, ক্ষতি সেভাবে না, আমি যেরকম বললাম যে এইটা আমি ক্ষতি করে হয়েছিল আমার আগেরটা, ঠিক আছে। এবার সেখানে কি আমি দেখলাম ক্ষতি হচ্ছে না, ক্ষতি হয়নি, সেটা সম্পূর্ণ মানে সিচুয়েশনের ওপর ডিপেন্ড হয়, সেটা কারুর হাতে নেই আমাদের। আচ্ছা, একটা বিষয় আমি জিজ্ঞেস করি, তুমি কি ভূত দেখেছো? দেখেছি, ঠিক আছে, এক কথায় বলতে গেলে দেখেছি, এবং সেটা হিউম্যান স্পিরিট নয়, ঠিক আছে। আমাকে একজন ডেকেছিল একটা কেসে, সেখানে আমি যখন যাই, তাদের যা ঘটনা শুনি, আমি ওখানে 100% স্যাঙ্গুইন ছিলাম যে এটা কোনো নর্মাল হিউম্যান স্পিরিটের কিছু কাজই না, এখানে ব্ল্যাক ম্যাজিক, আইদার আমি বলবো যে ওখানে ডেমনোলজি, ঠিক আছে, এই ধরনের কিছু একটা করা হয়েছে, যা হতে পারে উইচক্রাফট হতে পারে, হোয়াট এভার, অকাল্টিজম করা হয়েছে, ঠিক আছে, কোনো নর্মাল স্পিরিটের কাজ না। সেখানে আমি দীর্ঘক্ষণ ওদের সাথে কথা বলি, ওদের যা প্রবলেম দেখি, ওদের একটা মানে যে কেসটা হয়েছিল, মানে ওরা নিজেরাই স্বীকার করছে যে ওদের এরকম আত্মীয় স্বজন আছে যারা ওদের ওপরে কোনো রকম মানে এরকম ইম্প্যাক্ট করার চেষ্টা করছে, মানে উইথ দ্য হেল্প অফ ব্ল্যাক ম্যাজিক। তাদের ছোট একটা বাচ্চা মেয়ে, সে মারা যায়, সে কী করে মারা যায় সেটা একটা অদ্ভুত ঘটনা, ঠিক আছে। সে বাচ্চা মেয়ে বলতে সে হয়তো ক্লাস 6-7 পড়তো, সে আচমকা একদিন, সে কিছুই চেনে না, ঠিক আছে, সে আচমকা একদিন ঘর থেকে বেরিয়ে গিয়ে সে আর ফেরে না, ঠিক আছে। যখন ইনভেস্টিগেশন হয়, হ্যাঁ, লাশ পাওয়া গেছিলো একটা অনেক দূরে বনগা সাইডের কোনো একটা ট্রেনে কাটা পড়েছিল, কি করে, মানে এবার দেখো বাচ্চা মেয়ে সে কী করে গেল, ঠিক আছে। তো যখন ইনভেস্টিগেশন হয় পুলিশের, মানে তোমার সিসিটিভি ক্যামেরা বা স্টেশনে যাওয়া, এই সব কিছুতে দেখা গেছিলো যে সে বাচ্চাটা ঘর থেকে বেরোলো, ঠিক আছে, তার মা জানে হয়তো ছাদে ফাদে খেলতে গেছে, আমাকে যা তার ঘটনা বলেছে, ঘর থেকে বেরিয়ে সে স্টেশনে এসছে, স্টেশন থেকে সে নাকি শিয়ালদা গেছে, ঠিক আছে, শিয়ালদা থেকে সে নাকি বনগা গেছে, এবং আমি জানি না, সেও জানে না, 6-7 পড়ে হার্ডলি, ঠিক আছে, আমি আজ থেকে তাও বলছি 2-3 বছর আগেকার কথা। যখন সিসিটিভি ক্যামেরা দেখছে বাচ্চাটার সঙ্গে কেউ নেই, যে কেউ ওকে নিয়ে গেছে, নাথিং, ঠিক আছে, কোনো কিডন্যাপিংয়ের কোনো গল্প নেই, কিচ্ছু নেই, সে একা, একটা ব্যাগ ছিল তার কাঁধে, সে একা, এবং সে একা এমনভাবে গেছে যেন মনে হচ্ছে সে সব জানে,
সে একা মানে ফরওয়ার্ডলি সে উঠেছে, বসেছে, গেছে, আবার স্টেশনে মানে ওকে শিয়ালদাতে দেখা গেছে মানে ক্যামেরাতে, শিয়ালদা থেকে সে আবার ট্রেনে উঠেছে বনগাঁ যাওয়ার জন্য, বনগাঁতে নেমে সে ট্রেনে কাটা পড়েছে। অদ্ভুত, ঠিক আছে। তো সেখানে আমি মানে বাবা মা না মানে অলমোস্ট তার কি বলবো হয় না মানে মেন্টালি আর সে স্টেবল তারা ছিল না। তো সেখানে আমি দীর্ঘক্ষণ ছিলাম, মানে প্রায় সারাটা দিনই বলতে পারো ছিলাম তাদের সঙ্গে কথা বলেছি, তাদের ঘরে আমি ফিল করেছি, মানে অদ্ভুত জিনিস ফিল করেছি যে তাদেরকে যে এখনও ছেড়েছে তা না, এবং তারা অনেকবার চেষ্টা করেছে সেকেন্ড চাইল্ডের জন্য, সেটাও আমাকে বারবার বলছিল যে হয়তো সেটা হলে তারা হয়তো মেন্টালি একটু স্টেবল হবে, সেটাও হচ্ছে না, ঠিক আছে, কোনো না কোনোভাবে হচ্ছে, মানে মেডিকেল ট্রিটমেন্ট তাদের প্রচুর, ইকোনমিক্যাল কন্ডিশন ভালো, তারা যে মানে সব আইভিএফ বলো সব রকম চেষ্টা করছে, বাট নাথিং হ্যাপেন, ঠিক আছে, কিচ্ছু হচ্ছে না। তো তাদের ঘরে আমি এরকম ফিল করছিলাম যে সামথিং ইজ নট রাইট, ওখানে এখনও অবধি কিছু চেষ্টা চালানো হচ্ছে যেখানে ওদেরকে শান্তিতে থাকতে দেওয়া হবে না, এবং সেটা প্রপার্টি রিলেটেডই কোনো ব্যাপার ছিল, আমাকে বলেছিল যে তাদের মানে কোনো রিলেটিভ এরকম প্রবলেম করতে পারে 100%, মানে তার ওয়াইফের ব্যাপার মানে দাবি হচ্ছে 110% আমাকে এরকম কেউ করছেই, ঠিক আছে। আমিও ফিল করেছিলাম। আমি যখন ওখান থেকে বেরোই তখন প্রায় সন্ধে হয়ে গেছে, ঠিক আছে। এবার অনেকটা রাস্তা মানে আমি আসছি, যখন আসছি আমি ক্যাবে করে আসছিলাম, আমি ফিল করছি না মানে একটা হতে পারে এটা ব্যাকগ্রাউন্ডে আমার মাথার মধ্যে চলছে বললে একটা বাচ্চা, সেটাও একটা আমার খুব ইমোশনাল একটা লেগেছে, কষ্ট হতে পারে, সেই জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ডে চিন্তা করছি। আমি অতটা তখন পাত্তা দিইনি। আমার বাড়ি এসছি, আমি তখনও কোথাও না কোথাও ফিল করছিলাম যে আমার হয়তো সাথে সাথে একটা কিছু মানে এনার্জি আমি ফিল করতে পারছি, বাট আবার আমি পাত্তা দিচ্ছি না, এরকমভাবে না আমি এসছি, বাট আমি স্টেবল ছিলাম না, আমিও স্টেবল ছিলাম না। যখন বাড়ি এসছি টোটালি মায়ের সাথে কথা বলে আমি ভুলেও মানে আমি মাথা থেকে বেরও করে দিয়েছি জিনিসটাকে, ঠিক আছে। পরের দিন সকালে আমাকে বলেছিলাম আমি ফোন করব, কি করা যায় না করা যায় আমি সলিউশন আমি আলোচনা করব, আমি মাথা থেকে বের করে দিয়েছি। আমি পরের দিন অফিস আছে, আমি অফিসের কাজকর্ম রাতে করছিলাম, আমি মানে অফিসের কাজকর্মে টোটালি ঢুকে গেছি, ঠিক আছে, আমার মাথাতে এগুলো নেইও কিছু। আমি ছাদের একটা ঘরে ছিলাম, ঠিক আছে। তো ছাদের ঘরে আমি যে না এবার শোবো, 1:30 বাজে, তখন 1:30 বেজে গেছে, আমার টাইম মনে আছে, 1:30 বেজে গেছে। তো আমাদের একটা ওয়াশরুম না ছাদের ঘর থেকে বেরিয়ে একটা ওয়াশরুম ছিল, ঠিক আছে, এটা অন্য ঘর অন্য বাড়ি, ছাদের এরকমভাবে বেরিয়ে একটা ওয়াশরুম ছিল। আর আমার বাড়ির যে অপোজিট মানে এটা 3 তলা, আর বাড়ির যে বাঁ দিকে স্ট্রিট লাইট, ঠিক আছে, যেরকম স্ট্রিট লাইট হয় ইয়েলোইশ কালার, আর সামনে একটা টালির বাড়ি ছিল, আমার থেকে বেশি দূর না, জাস্ট বেশি না, একটা গলি, ঠিক আছে, মানে সব ভালো করে দেখা যাচ্ছে। আমি বাথরুম থেকে বেরিয়ে বাঁদিক হয়ে ছিটকিনিটা লাগাচ্ছি, আচমকা চোখটা বাঁদিকে যাচ্ছে, আমি আচমকা দেখছি টালির ওপর একটা কিছু বসে আছে, একটা কিছু বসে আছে। চোখটা ঘুরিয়ে আমি আচমকা ভাবছি কী বসে আছে ওখানে, কাছে আমি দেখার চেষ্টা করছি, এবং এটাও অদ্ভুত জিনিস, আমার হাতের কাছে অত বড় স্ট্রিট লাইট, আমি তাতেও যে স্পষ্ট দেখতে পাচ্ছি তাও না, ঠিক আছে। সেটা না বিড়াল, আমি বললাম কি বিড়াল না, বিড়াল তো এত বড় হবে না, কুকুর ওখানে উঠবে না, বা টালির বাড়িতে কুকুর হিউম্যান তো নাই, ছেড়েই দাও, ঠিক আছে, কুকুরও না, শিং আছে, কালারটাও আমি দেখতে পাচ্ছি একটা কালচে আর ব্রাউন মিলিয়ে যে রঙটা হয়, ব্রাউন আর কালোর যে মাঝখানের যে রঙটা হয় সেটা, বিশাল বড় বড় লোম দেখছি, মুখটা আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না, আমি যেহেতু গরুও না, ঠিক আছে, যেটা কী জিনিস, আমি না ওখানে 2 মিনিটের মতন আমি পুরো স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছি, এটা কি, আমি তো কিছু বুঝতেও পারছি না, মাকে ডাকবো আমি সেটাও মানে আমার মাথাতে সেটাও নেই, সেই সময় যেটা হয় পজ হয়ে গেছি। এবার ওটা আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা, ঠিক আছে। ওই সময়টা ভয় লাগছিল না, ভয় না, আমি না ব্যাক ক্যালকুলেশন করছি জিনিসটা কি হতে পারে, আচমকা মাথায় এলো, আমি ওখানে গেছিলাম, অটোমেটিক্যালি মাথায় চলে এসছে, আমি যেহেতু আগে হাতের ব্যাপারটা হয়েছিল, আমি মাথার মধ্যে
ভেতর থেকে না আমি আমার নাম জপ করতে করতে আমি ঘরে ঢুকে গেছি। আমি তখন না হঠাৎ করে মাথায় এসে গেছে যে আমি আজকে ওখানে গিয়েছিলাম, ওখান থেকে আমি এটা ফিল করতে করতে আসছিলাম। এইটুকু তো শিওর রে বাবা, এটা নর্মাল কোনো কিছু না। কারণ ওখানে গরু উঠতে পারবে না, এটুকু শিওর। গরুর মতন সে দেখতে না, ঠিক আছে, মানে অদ্ভুত টাইপের দেখতে, ঠিক আছে। আমি ঘরে ঢুকে শুলাম, শুয়ে আমি কন্টিনিউয়াসলি আমি জব করছি, হ্যাঁ, জব করছি। পেছন থেকে জানলাটা আমার খোলা ছিল, পেছন দিকে জানলা খোলা, আমি জানলার এইদিকে আমার বিছানা, আমি শুয়ে আছি, সামনে দেওয়াল, হ্যাঁ, এখানেও স্ট্রিট লাইট আছে একটা। আমি আচমকা দেখছি এখান থেকে একটা কি মানে জাস্ট এক নিমেষে ছায়াটা দেখলাম, বেরিয়ে চলে গেল। এটা আমার একটা অদ্ভুত জিনিস দেখেছি আমি লাইফে। এইটা আমি কোনোদিন আর আজ অবধি দেখিনি এই জিনিস। পরের দিন সকালে উঠে আমি মাকে বললাম, আচ্ছা ওই লোকটাকে ফোন করলাম যে দেখুন আমি এরকম এরকম জিনিস দেখেছি আপনার বাড়িতে, এটা ওনার বাড়ি থেকে এসছে ডেফিনেটলি, ঠিক আছে, আমি কিছু সলিউশন দিতে পারি, কিন্তু বেটার হবে ওই জায়গাটাই ছেড়ে দেওয়া, ঠিক আছে। কারণ মানে আমাকে যেটা বলছিল, যখন ফ্ল্যাট উঠছিল তখনই নাকি ওনার যে রিলেটিভ সে এসে কিছু না কিছু করে গেছে, সেটা ওই ওনার ওয়াইফ সচক্ষে দেখেছে। তো ভিতেই যদি প্রবলেম করে দেয় একদম বেসে, সেখানে তো আমি কিছু করতেও পারবো না, ঠিক আছে। আমি যাই করব সেটা আমাকে এখন বারবার রিনিউ করতে হবে, সত্যি কথা বলতে খরচা সাপেক্ষ, ঠিক আছে। সেটা একটা হিউজ, তার থেকে ভালো হবে বাড়িটাকেই তোমরা সেল করে অন্য ভালো জায়গায় একটা চলে যাও, তাহলে অন্তত ওই ক্ষতিগুলো হবে না। কারণ যা ক্ষতি হওয়ার তো হয়েও গেল। আর ভিতে করেছে ওই, তারপর কি হলো? ওই বাচ্চা মানে ছেড়ে চলে গেছিল, আমাকে ডিসিশন বলেছিল যে আমরা তাই করব। ও আচ্ছা। তারপর আমার সাথে আমি আর যোগাযোগ হয়নি না, মানে যার গেল তার তো চলেই গেল, হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এমন কোনো সিচুয়েশন হয়েছে যেখানে তুমি ইনভেস্টিগেশন করতে গেছো আর মানে একটু অকওয়ার্ড লেগেছে, বা আমি যদি বলি ভয়ই লেগেছে? আমি আগেও এইটা জিজ্ঞেস করলাম যে ভয়ই লেগেছে, এবার ধরো আমি কথার কথা বলছি, ভয় লেগেছে, কোথাও একটা গেছো ইনভেস্টিগেশন, হতেই পারে, এটা তো ন্যাচারাল জিনিস, ভয় লাগবে, আমিও মানুষ, দিবে, তখন ভেতরে কি চলে? ভেতরে চলে দেখো, মানে যেহেতু ভয় লাগে, ঠিক আছে, যেহেতু আলটিমেটলি আমি মানুষ, আমি একা, তো ভয় লাগে, হ্যাঁ। যখন আমি এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছি সেখানে আমি যে বলবো না ভয় লাগছে, হ্যাঁ, ব্যাক ক্যালকুলেশন করছি, বাট ভেতরে একটা আমার ভয় চলছে যে আলটিমেটলি আমি এদের থেকে যে পাওয়ারফুল নয় আমি জানি, ঠিক আছে, হতে পারে না, ঠিক আছে। তো সেখানে আমার ওপর এফেক্টও হতে পারে। একটা কেস আমি এরকমও হয়েছিল, আমি এসে বিশাল জ্বরে পড়ে গেছিলাম, ঠিক, আমি উঠতেই পারিনি 2 দিন জ্বর থেকে। সেখানে গিয়েও আমার মানে অদ্ভুত ফিল হচ্ছে, মানে চোখ মুখ বসে যাচ্ছে, আমি তাকাতে পারছি না, ঠিক আছে। রাতে মানে এক জায়গায় গেছি, সেখানে আমি ফিল করছি ওখানে আছে, আমি তাকাতে পারছি না, আমার চোখ বসে যাচ্ছে, মানে সেখান থেকে আমি নড়তে পারছি না, মানে যেন হচ্ছে আমার ওপরই কেউ মানে আটকে দিয়েছে, আমাকে বেঁধে দিয়েছে, এরকমও ফিল হয়েছে। আর ওই সিচুয়েশানে যখন ভয় লাগে, আমি যেটা বলছিলাম যে ধরো আজকে এখানে আছো, এইখানটা তোমার ভয় লাগছে, তখন তুমি কি করো? তখন একটাই উপায়, নেগেটিভ জিনিসকে অলওয়েজ পজিটিভ জিনিসে কাটাতে পারে, আচ্ছা, ঠিক আছে। এটা যে এই বিষয় নিয়ে এগোবে সে জানবে, স্পিরিচুয়ালি বলো বা যে কোনোভাবে বলো, তো ইফ দেয়ার ইজ আ নেগেটিভ, ঠিক আছে, তো দেয়ার ইজ আ পজিটিভ অলসো। সো অলওয়েজ নেগেটিভটাকে তোমাকে পজিটিভ দিয়েই কাটাতে হবে। সুতরাং আমাকে মানে আমি যদি পাতি কথায় বলে আমি ভূত দেখতে যাচ্ছি, তো আমাকে ভগবানকে সাথে নিয়ে যেতে হবে, তো সেই প্রোটেকশনটা আমাকে নিয়ে যেতে হবে। এবার মানে ভগবানের দিক দিয়ে আমি যদি বলি যে অনেকে বলে বজরংবলীকে সাথে নিয়ে যাওয়া, যে যাতে বজরংবলী, যে যার বিশ্বাস, আলটিমেটলি এনার্জি তো সেমই, ঠিক আছে, আলটিমেটলি সব সেম। যে মানে কেউ বজরংবলী নিয়ে যাচ্ছে, কেউ শিবকে নিয়ে যাচ্ছে, এটা ডাজন্ট ম্যাটার না, আলটিমেটলি কলিযুগে নাম আছে, ঠিক আছে, নাম যার কাছে আছে, যে নামের সাথে আছে ভগবান তার সাথে আছে, এর থেকে বড় কিছু নেই। আর একজন এক একটা নামে বিশ্বাস, ভগবান তাকে সেই রূপেই দেখা দেবে। এর সাথে আমি আরেকটা ঘটনা বলি, সেটা নট অনলি মানে আমি একা না, আমার মায়ের সাথেও হয়েছিল, ঠিক আছে।
মানে ওটা রিলেটেড আছে। আমি সেই সময় অফিস থেকে ফিরছি, ঠিক আছে, ফিরে আমাদের ফ্ল্যাটের নিচে আমি তালা দেওয়া ছিল। তো সেই সময় ওই ফ্ল্যাটে না কেউ আসেনি সেরকম, ঠিক আছে। 4 তলায় একজন ছিল, নতুন ফ্ল্যাট ছিল, 4 তলায় একজন ছিল, আর মা আমরা 2 তলায় থাকতাম। 3 তলায় তখনও কেউ আসেনি, আর নিচে কয়েকটা দোকান ছিল, বাট দোকানগুলো তখনও চালু হয়নি, তখন তালা দেওয়া থাকতো। তো মাকে ডাকছি, এবার মায়ের একটা বন্ধু মায়ের সাথে তখন ছিল, ঠিক আছে, মানে মা আর মায়ের বান্ধবী ছিল। তো মা বললো ঠিক আছে দাঁড়া, আমি কাকিমাকে একবারে ছাড়তে যাচ্ছি, তাড়াটা করে তুই উঠে আয়। তো মা আর কাকিমা নিচে নেমেছে, আমি ওপরে উঠে গেছি, ঠিক আছে। ওপরে উঠে বসেছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে, যা হয়, মা ছাড়তে গেছে, মা গল্প করছে, ঠিক আছে। তালা দিয়ে আবার উঠেছে মা, উঠে দেখি দরজার দিকে তাকিয়ে, মা ওপরে সিঁড়ির দিকে তাকিয়ে কে 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 করে চেল্লাচ্ছে। আচ্ছা কী হলো? এবারে দেখি মা না ভয় পেয়ে মানে মা আমার ভীষণ ভীতু, ঠিক আছে, মানে ভীষণ ভীতু, মানে ভীতু যাকে বলে সেই ভীতু। মা আচমকা দেখি ভয় পেয়ে না সেই দরদর করে কাঁপতে কাঁপতে দরজাটা বন্ধ করে দিয়েছে। বলে কী হয়েছে? বলছে আমি যখন বেরোলাম তোকে খুলতে যাওয়ার জন্য, তখন দেখি ওপরে একজন উঠছে, একজন ভদ্রমহিলা, আর ওপরে তখন যেহেতু কেউ নেই, লাইট ফাইট সব বন্ধ, 4 তলায় একজন পরিবার থাকে, পরিবার ঠিক বলবো না, একজন হাজব্যান্ড ওয়াইফ বয়স্ক। তো তখন দেখি 3 তলা দিয়ে কেউ উঠছে। মা এত ডিটেলস দেখেছে না, যে সাদা আর সবুজে একটা শাড়ি, মুখ দেখতে পায়নি, মানে হয় না যে সিঁড়িটা দিয়ে উঠছে, সিঁড়িটার যে টার্নটা সেটাতে এতটা ঢাকা পড়ে গেছে, ঠিক আছে। হাতটা রেলিংয়ে আছে, হাতের মধ্যে 2টো চুড়ি, ঠিক আছে, সরু সরু চুড়ি, একটা স্টেপ ওপরে, একটা স্টেপ নিচে সে উঠছে, সে এত ডিটেলস দেখেছে, ঠিক আছে। সবুজ রঙের ব্লাউজ দেখেছে। দেখে মা বলছে আমি সেই সময় দেখে দেখে নিচে নেমেছি তালা খোলার জন্য তোকে, আমি 10 মিনিট পর ওপরে দেখে সে সেই পজিশনে দাঁড়িয়ে আছে। এবারে তখন আমাদের সবার খেয়াল পড়েছে যে গেট বন্ধ, তালা দেওয়া, ওপরে মা যখন কে কে করলো, সে যখন ওপরে উঠে গেছে, কোনো আওয়াজ নেই, মানে যে দরজা খুলবে বা ওপরে গিয়ে কোনো ফ্ল্যাটে ঢুকবে, নাথিং, কিছু নেই, অন্ধকার ঘুটঘুট করছে। এবার আমি সঙ্গে সঙ্গে বেরিয়েছি, যে নতুন ফ্ল্যাট, চোর কি না, সঙ্গে সঙ্গে বেরিয়েছি, আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে আমি ওপরে গেছি। ওপরে গিয়ে দেখছি কেউ কোথাও নেই, কেউ কোথাও নেই। 4 তলায় যে ভদ্রমহিলা আর ভদ্রলোক থাকে, আমি তাদের বাড়িতে গেছি, তাদের বাড়িতে গিয়ে দেখি তারা অলমোস্ট, মানে বয়স হয়েছে, তারা অলমোস্ট ঘুমের দিকে, ঠিক আছে। বলছে আমরা তো এই ডিনার ফিনার করে নিয়েছি, শোবো। আমি যে কেউ গেস্ট আপনার এসলো, চাবি? বলছে না, চাবি তখন কার কাছে? চাবি শুধু তোমাদের কাছে, আমাদের কাছে। জিনিসটা কী হলো, ঠিক আছে। এবং এখানে একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, সেই যেখানে ফ্ল্যাটটা হয়েছিল সেই তার ইতিহাস, ঠিক আছে, তার ইতিহাস বলে, আমি জানি, কারণ আমি ওই এলাকাতেই তো বড় হয়েছি, তো আমরা পরে এই ফ্ল্যাটটা কিনেছিলাম, ঠিক আছে। তো আমরা ওই এলাকাতেই বড় হয়েছি, আমি তার পেছনের দিকে আমি একটা বাড়িতে থাকতাম। সেখানে ইতিহাস বলে যে যেই ভদ্রমহিলা ওখানে থাকতেন তিনি তান্ত্রিক ছিলেন, ঠিক আছে, তন্ত্র সাধনা করতেন, জগদ্ধাত্রী পুজো হতো। তো সেই ভিটেতে আমি দেখেছি, আমি ভদ্রমহিলাকে দেখিনি, মানে আমারও একটা জেনারেশন আগেকার কথা, ঠিক আছে। তারপরে তার কোনো ছেলে মেয়ে কিছু ছিল না, তো আমি দেখেছি একটা একতলা বাড়ি, মানে ছোটোবেলায় ভূতের বাড়িই বলতাম আমরাও, ঠিক আছে, ভুতুরে টাইপের বাড়ি বন্ধ হয়ে পড়ে আছে, আমি এটা দেখেছি। পরে ওইটা প্রমোটিং হয়ে ফ্ল্যাট হয়েছিল। তো সবাই এবারে বলছে যে বলা বলি করতো যে এইখানে ফ্ল্যাট হয়েছে কতটা ভালো হবে, ঠিক আছে, সবাই কিছু না কিছু দেখবে, এক্সপিরিয়েন্স করবে। তো এইটা হচ্ছে তার হিস্ট্রি ছিল। এবং সত্যিকারের আমরা ওই জায়গায়, আমরা ছেড়ে দিয়েছি ফ্ল্যাটটা, আমরা ওই জায়গায় বিশাল এক্সপিরিয়েন্স করেছিলাম। মানে হতে পারে যে তুমি বলতে পারো ছোটোবেলা থেকে ওই জায়গা থেকেও আমার এরকম এক্সপিরিয়েন্স করতে করতে আমি হয়তো ওই জায়গা থেকে ওই মানে এই জিনিসগুলো হ্যাঁ, বিষয়গুলো জানার জন্য আমি এত বেশি আগ্রহ হয়েছিলাম, অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি। এবং আমি এটা বলবো না যে ক্ষতি, ঠিক আছে, ক্ষতি না, কিন্তু দেখো আচমকা যদি কেউ এরকম জিনিস দেখে সে তো ভয় পাবেই। হ্যাঁ, তো আগে আমিও হয়তো ভয় পেয়েছি, মা ভয় পেয়েছে, যারা নতুন অন্য যারা ফ্ল্যাটে যখন নিল তারাও আস্তে আস্তে আমাদের সাথে গল্প করতে শুরু করলো যে দেখো আমি এরকম দেখছি, দেখো আমি এরকম দেখছি, সত্যি কিছু আছে নাকি।
মানে হ্যাঁ, একটা জিনিস কি, যখন কিছু নেগেটিভ থাকে না কোথাও, ও উন্নতি হয় না। তুমি দেখবে, এরকম শুনবে, অনেক এরকম এক্সপিরিয়েন্স আছে যে আমার না এই প্রবলেম, ফিজিক্যাল প্রবলেম হতে পারে, মানে শরীর খারাপ, আয় উন্নতি নেই, ইকোনমিক্যাল ট্রাবল যাচ্ছে, বা মানসিক মেন্টাল ডিপ্রেশন লাগে, কোনো কারণ নেই। বাট যখন তুমি দেখবে যে তুমি কোনো মন্দিরে যাও বা তুমি কোনো ভালো জায়গায় যাও, একটা হতে পারে না যে তুমি হয়তো তুমি বাড়িতে এলে, অনেকে বলে যে তোর বাড়িতে গিয়ে এখন যেখানে থাকি আমার খুব ভালো লাগে, ঠিক আছে। আবার একজনের কারোর বাড়িতে গেলে সেখানে আমার মানে বেরোতে পারলে বেঁচে যাই, মাথা ধরে যাচ্ছে, অস্বস্তি লাগছে, এগুলো ওখানকার বাস্তু হতে পারে, ওখানে কিছু জিনিস এমন থাকতে পারে যার জন্য। তো ওই ফ্ল্যাটেও না সবার সাথে এরকম হয়েছিল, আমাদের প্রবলেম গেছে, হ্যাঁ আমরা ছেড়ে দিই। ইভেন এখনও যারা ওখানে আছে তাদেরও না আস্তে আস্তে এখন কেউ নেইও সেরকম। মানে আমি একটা জিনিস অদ্ভুত লক্ষ্য করছি, আমাদের কাছে এই ফ্ল্যাটটা, আমি একটা জিনিস লক্ষ্য করছি, ফ্ল্যাটটার ঠিক যেই বাড়িটা আমি দেখেছিলাম, আমার যেন মনে হচ্ছে না যে আমি আলোচনাও করি যে আবার সেই জায়গায় চলে যাচ্ছে। মাঝে কয়েকটা বছর খুব দেখলাম সবাই এলো সব ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। নিচে যে কটা শপ আছে না, ওটা সিঙ্গেল শপ চলে, 20 বছর হয়ে গেছে, একটা শপও চলে না, হচ্ছে বন্ধ হচ্ছে, আজ জামা কাপড়ের দোকান হচ্ছে, কাল খাবারের দোকান হচ্ছে, বন্ধ হচ্ছে চলছে, বন্ধ হচ্ছে চলছে, বাট নো ওয়ান ইজ হ্যাপি, কেউ হ্যাপি নয়। এখন ফাঁকা, অলমোস্ট ফাঁকা, একটা ঘরে বা দুটো ঘরে তো লোকজন থাকে, বাট মানে বলতে পারো ওটা অ্যাবান্ডেন্ট হয়ে পড়ে আছে, যা ছিল সেই দিকেই যাচ্ছে আবার। সাধারণ মানুষের মধ্যে একটা ভূত দেখবো ব্যাপার থাকে, যা ন্যাচারালি আমাদের কমেন্টেও করে, আমি জীবনে দেখিনি, হ্যাঁ আমাকেও এরকম বলে। তো আর কিছু মানুষ আছে যেমনি ও, যে ভূত দেখার খুব ইচ্ছা, ওর জন্য ও মানে কবরস্থান বা ধরো কোনো অন্ধকার জায়গা, কোনো জঙ্গলের মধ্যে রাত্রিবেলা যায়, কোনো কিন্তু কারণ নেই, দেখতে যাবে। দেখতে পাবে তার কোনো গ্যারান্টি নেই, তো দেখতে তো প্রথমত পাওয়া যায় না, ঠিক আছে, তুমি ফিল করতে পারো। যদি বলো গোরস্থানে সব থেকে ফেমাস হচ্ছে দেখবে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি বলে, বাট সেখানে কিছু নেই, ঠিক আছে। সেটা খুব হাইপ ক্রিয়েট করা হয়েছে, যেহেতু পুরোনো ডাচেদের সব করা আর্কিটেকচার করা, বাট ওটা তো কবেই বন্ধ হয়ে গেছে। তো ওখানে মানে রিসেন্ট কিছু হবে তবে না। যদি ধরো কেউ জানতে চায় যে এখানে আদৌ আছে কিনা সাধারণ মানুষের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি ফিল করবে? সব থেকে কিছু নামি জায়গা দেখেছো গুগল, মানে কলকাতার মোস্ট হন্টেড প্লেস বলে 11খানা লিস্ট দিয়ে দেয়, সেই 11খানার মধ্যে নেই, ঠিক আছে। বাট আমি এই নিয়ে প্রচুর ঘেঁটেছি, প্রচুর ঘুরেছি, অনেক রকম জায়গায় গেছি, যেখানে হাইপ নেই, যেখানে হাইপ ক্রিয়েট হয়নি সেখানে আছে। তুমি সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি বললাম, কিচ্ছু নেই, 200 বছর আগে বন্ধও হয়ে গেছে ওটা, নামটা হেরিটেজ হয়ে পড়ে আছে। তুমি যখনই রাস্তাটা এদিকে আসবে, নিউরোসায়েন্সের পাশে একটা সিমেট্রি আছে, আচ্ছা, লোয়ার সার্কুলার ডাউন সিমেট্রি, সেখানে কিন্তু আমি প্রচুর এক্সপিরিয়েন্স করেছি। আচ্ছা, ঠিক আছে, এবার শোনার পর লোক যেতে পারে, এক্সপিরিয়েন্স করতেও পারে। ওখানে আমার সাথে অদ্ভুত, এবার সবার সাথে হবে তারও তো কোনো কথা নেই, যে এক্সপিরিয়েন্স করতে পারবে, যার মানে সেই ক্ষমতা আছে, ইন দ্য সেন্স মানে যে ফোকাস করতে পারবে। দেখো, কেউ মেন্টালিটি নিয়েই থাকে যে আমি বিশ্বাস করি না, তো সে তো এমনিও বিশ্বাস করবে না, তাকে তো ফ্লেক্সিবল হতে হবে। কেউ স্টাবার্ন, তাকে আমি কি করাতে পারবো? নাস্তিককে আমি কিছুতেই তো বলতে পারবো না যে আমি যদি বলি যে আমি স্বয়ং দেখেছি ভগবানকে, যে তখনও বিশ্বাস করবে না, দরকার নেই। তো আমি বলছি যারা ফ্লেক্সিবল, ঠিক আছে, যারা এক্সপিরিয়েন্স করতে যাবে, যারা ফিল করতে পারবে, তারা ওখানে গিয়ে 100% ফিল করতে পারবে। আচ্ছা, যেরকম আরেকটা জায়গা আমি তোমাকে বলছি, কলকাতার সেন্ট জনস চার্চ, অসাধারণ চার্চ, অনেকে জানে না জায়গাটা, সবাই জানে খুব বড়, মানে মার্কেটিং করা হয় ওই সেন্ট পলস ক্যাথেড্রাল হ্যান ত্যান, বাট আমাদের কলকাতার প্রথম ক্যাথেড্রাল ছিল কিন্তু সেন্ট জনস চার্চ। আচ্ছা, সেটা ছোট হওয়ার জন্য অতটা মানে সামলানো যাবে না, গভর্ন করা যাবে না বলে সেন্ট পলস হয়, ক্যাথেড্রাল করা হয়। বাট আমাদের আগে ছিল সেন্ট জনস, ওখানে জব চার্নকের গ্রেভ আছে, অনেকের গ্রেভ আছে, সেখানে কিন্তু আমি অদ্ভুত জিনিস এক্সপিরিয়েন্স করেছি, প্রচুর সাউন্ড। আমি একটা টম্ব আছে ওখানে মাঝখানে সেন্ট জব চার্নকের, সেই টম্বে আমি দাঁড়িয়ে আছি, ফটো তুলছি, ওখানে খুব সুন্দর ইনস্ক্রিপশন করা আছে, আমি পড়ছি।
আমার বাঁ দিকে আসার পথটা, ঠিক আছে, যে আসবে আমার চোখের সামনে তাকে আসতে হবে। এটা আমি এক্সপিরিয়েন্স করেছি কলেজ টাইমে, আমি তখন কলেজে পড়তাম, ঠিক আছে, আমি একা একাই ঘুরতে গেছিলাম, আমাদের কলেজ থেকে হাঁটতে হাঁটতে আমি গেছিলাম ভোরবেলা না, আমি কলেজ যাইনি, এটা বাঙ্ক করেছিলাম, ঠিক আছে, তখন গেছিলাম। আমি ছবি তুলছি, টম্বের 3টে দেওয়ালে খুব সুন্দর সুন্দর ইনস্ক্রিপশন করা আছে, লেখা আছে ওনার ব্যাপারে, হিস্ট্রি লেখা আছে, সেগুলো পড়ছি। বাঁ দিকে যে ওপেন জায়গাটা, চার্চটা হয়ে ওই লেনটা দিয়েই আসতে হবে, খুব সুন্দর সাজানো, সামনে আরও অনেকের টম্ব আছে, ঠিক আছে, আর চারিদিকে না শুকনো পাতা এরকম ভর্তি পড়ে, প্রচুর গাছ আছে। আমি মন দিয়ে পড়ছি, আমি শুনছি, মানে আমার ব্যাক সাইড বাঁ দিক দিয়ে গিয়ে কেউ ডান দিক দিয়ে বেরোচ্ছে, আচ্ছা, ঠিক আছে, শুকনো পাতার ওপর হাঁটলে যেরকম হয়, যে কোনো কুকুর টুকুর নাকি, আমি একবার ঘুরে দিলাম, কিছু নেই, ঠিক আছে ছাড়ো বাদ দাও। আমি আবার সেকেন্ডটা পড়ছি, ছবি তুলছি, সেলফি তুলছি, আমি আবার শুনছি আমার ব্যাকগ্রাউন্ড মানে ব্যাক সাইড দিয়ে বাঁ দিক দিয়ে গিয়ে কেউ ডান দিক দিয়ে এগোচ্ছে। 3-4 বার শোনার পরে আমি ধরে ঠিক লাগছে না আমার, তখন আমার একটু ছোটো ছিলাম, কলেজে পড়তাম, না আমার তো ঠিক লাগছে না, এবার কেউই তো নেই, কোথাও নেই, না বিড়াল না কুকুর, ওটা আমার এক্সপিরিয়েন্স আছে। এবং ওখানে তারপর থেকে আমি অনেকবার যাই, আমি এখনও যাই মাঝে মাঝে। আচ্ছা, এখন রিনোভেশন করা হয়েছে, এখন ফিল করো কিছু? এখনও ফিল করি, এবং জায়গাটা খুব পিসফুলও, ঠিক আছে, খুব পিসফুল, যদি কেউ যায় সে বুঝতে পারবে, খুব পিসফুল জায়গা। গার্স্টিং প্লেসের নাম শুনেছ হয়তো, খুব ফেমাস হয়েছিল আগে, এবিপি আনন্দে খুব দেখাতো, 1 নম্বর গার্স্টিং প্লেস, পুরনো রেডিও স্টেশন শুনেছো, পুরনো রেডিও স্টেশনের প্রচুর গল্প শুনেছো আই থিঙ্ক, হ্যাঁ, যারা পুরনো, যারা লেজেন্ড ছিল তাদের মুখ থেকে কিন্তু প্রচুর ঘটনা শোনা গেছে। তার ঠিক পেছন দিকে ওই চার্চটা, জবচারণকের সমাধিটা দেখা যায় সেই চার্চ, ওই পুরনো রেডিও স্টেশন থেকে। আচ্ছা, কি বলবো আমি বুঝতে পারছি না, এরকম কিছু কিছু ঘটনা। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে মানুষ মানে ওভার হাইপ করে দিয়েছে কিছু কিছু জায়গাকে। আর একটা খুব ফেমাস হাইপ জায়গা আছে, সেটা হচ্ছে হাওড়ার ফুলের মার্কেট, দেখেছো? হ্যাঁ, সে তো মাঝে মাঝে আমি সারা রাত গিয়ে থেকেছি, আচ্ছা, ওর থেকে সুন্দর জায়গা কিছু নেই, কিচ্ছু নেই, সবাই ওখানে শুয়ে থাকে, সকালবেলা ভোরবেলা থেকে সব মার্কেট শুরু হয়ে যায়, কিচ্ছু নেই, কিন্তু বিনা কারণে বদনাম হয়ে আছে জায়গাটা, খুব সুন্দর না আমরাও গেছি, আমরা কিন্তু কিছু মানে কিছু আমরা পাবেও যদিও না। রাতে যাইনি, একবার দুবার সারা রাত গেছি। ছিলাম, পুরো 12টা থেকে ভোর বেলা অবধি ছিলাম, মার্কেট শুরু হয়েছে, ফুল নিয়ে সব বসে গেছে, সেই সমস্ত ওখানে ফুল নিয়েই বাড়ি ফিরেছি, সারা রাত আমি ছিলাম, আমি আরও 1-2জন ছিল। আচ্ছা, আমি আরেকটা ঘটনা বলতে পারি, ঠিক আছে, আমার খুব কাছের লোকের ঘটনা, এবং সেটা আমি এক্সপিরিয়েন্স, আমি সেই বাড়িতে আমাকে কেউ ঢুকতে দেয়নি, বাট আমি ঘটনাটা বলতে পারি। আমার ক্লায়েন্ট ছিল, সে এখনও আছে, এখন আমার মানে খুব ফ্যামিলি ফ্রেন্ড হয়ে গেছে, ঠিক আছে। আমাদের ওই যে জায়গাটা বললাম, রাত্রিবেলা আমরা গেছিলাম গঙ্গার ধারে, আমাদের বড়নগরে, যেখানে আমি আওয়াজ পেয়েছিলাম, ওর ঠিক আরেকটু পিছিয়ে এসে ওই এলাকাতেই একটা খুব বড় জমিদার বাড়ি আছে, ঠিক আছে, ছিল, রয় চৌধুরী বাড়ি বললে কেউ জানবে ওখানে। তো ওখানকারই একজন বউ আর কি, আমার ক্লায়েন্ট, আমার ফ্যামিলি, এখন আমার ফ্যামিলি ফ্রেন্ড হয়ে গেছে। যখন আলাপ হয় তখন ওনার হাজব্যান্ডের খুব শরীর খারাপ হয়, মাঝে একটা কথা বলি, আমার মা হচ্ছে মানে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করে, ঠিক আছে, তো আমার মায়ের এটা একটা প্যাশন, তো সেখানে আমার মায়ের কাছে হেল্প চাইতে এসেছিল, হ্যাঁ, যে ওনার হাজব্যান্ডের তখন ব্রেন টিউমার ধরা পড়ে, তো সেটা তো সেই বিষয় নিয়ে আমার মায়ের কাছে এসেছিল। তো আমার মা হরোস্কোপ দেখে প্রেডিকশন যা দিয়েছিল যে তার বেশি সময় নেই, ঠিক আছে, সে একটা টাইম বলে দিয়েছিল আমার মা, সেই সময় সে এর মধ্যে সে মারা যাবে, এক্সপায়ার করবে, এবং সেটা হয়। এবার আস্তে আস্তে তার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক হয়ে যায়, সে আমার ফ্যামিলি ফ্রেন্ড, কাকিমা বলে ডাকি। তার যে ইতিহাস, সে তখন আলাদা হয়ে যায়, ফ্ল্যাটে থাকে, তার যে ঘরের সে বিয়ে হয় সেই রয় চৌধুরী বাড়ির ঘর, তাদের শ্বশুর অবধি সেই একটা জমিদারি ব্যাপার ছিল, তার শ্বশুর তার বাবা, ঠিক আছে, তখন মানে ভালো মতন দাপটের লোক ছিল। সেখানকার ঘটনা হচ্ছে তারা মানে একটা ব্যক্তি এমন নেই যেখানে তারা ভয় পায়নি, আস্তে আস্তে প্রত্যেকটা লোক মারা যায়, আমি বলছি মেল, ঠিক আছে, নট ফিমেল,
ঠিক আছে, মেল মেল মানে পুরুষ মারা যায়। এরা তো এবারে এই উৎপাত, অত বড় বাড়ি, মানে বিশাল বড় জমিদার বাড়ি, আমি দেখেছি বাড়িটা, বিশাল বড় জমিদার বাড়ি। তো আমি না বাইরে অবধি গেছি, তো আমি ওদের ফ্ল্যাটেও গেছি, যাদের যেখানে ওরা থাকতো, বাইরে অবধি গেছি, ভেতর অবধি আমাকে ঢুকতে দেয়নি ইন দ্য সেন্স, মানে তারা এতটাই ভয় পায়, হ্যাঁ, যে তারা ভাবে এখন, মানে তারা আছে, তাদের ননদ আছে, ঠিক আছে, আমি বলছি এখন সব ফিমেল বেঁচে আছে, আমি আবারও বলছি। এবারে আস্তে আস্তে যখন ঘটনাটা আমি শুনি, আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, বলছে না, ওদের একটা ধারণা হয়ে গেছে যে ওই চৌকাঠ যদি কেউ পেরে তারও ক্ষতি হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি বাইরে থেকেও বুঝতে পারি, আমি তাদের বাড়ি থেকেও বুঝতে পারি যে প্রবলেম আছে। আমি ঘটনার, যদি আমি ব্যাক সাইডে যাই, ওই কাকিমারও হেন অভিজ্ঞতা নেই, মানে সে কি না কি অভিজ্ঞতা করেছে, সে দেখেছে, সে ভয় পেয়েছে, সে মানে ওপরে আছে, সে দেখছে, নিচেও যে যাকে দেখেছে সে দেখছে, তার পাশেও সে বসে আছে, মানে অদ্ভুত ঘটনা, ঠিক আছে। তো তারা চেষ্টা করেছিল যে কোনো বড় তান্ত্রিককে ডেকে একটা ব্যবস্থা করার, ওখানে তন্ত্রসাধনা হয়, ঠিক আছে, দীর্ঘ মানে প্রায় দিনের পর দিন সেই পদ্ধতি চলার পর না, তারা সবাই এক্সপিরিয়েন্স করেছিল না, লাইন দিয়ে এরকম মহিলা তারা দেখতে পায়, ঠিক আছে। এবং যে মানে যে তান্ত্রিক ছিল, সে বলেছিল যে এটা বিশাল বড় অভিশাপ, এবং সে অভিশাপ হচ্ছে যে কোনো মানে বংশকে নির্বংশ করবে। এবার তখন অত কেউ তো পাত্তা দেয়নি, এগুলো আমার শোনা ঘটনাটাই, তখন কেউ পাত্তাও দেয়নি। আমার কাছে যখন আসে কেসটা, তখন অলমোস্ট 2জন বেঁচে আছে ওই বংশের। এক হচ্ছে কাকিমার হাজব্যান্ড, আর এক হচ্ছে হাজব্যান্ডের যে ভাই, দাদা, তার দাদা আগে মারা যায়, ঠিক আছে, সেও ব্রেন ক্যান্সারে, এবং তারপরে যখন এই কাকু মারা যায়, সেও ব্রেন টিউমারে, ঠিক আছে। এখন অ্যাট প্রেজেন্ট কেউ নেই, মানে ওই কাকাও নেই, কেউ নেই, কাকাও মারা গেছে, নট আ সিঙ্গেল মানে মেল, ঠিক আছে, কোনো মেল বেঁচে নেই, ফিমেল আছে, সবাই যে যার মতন আলাদা হয়ে গেছে, এই বাড়িতে কেউ থাকে না। দীর্ঘ বছর ধরে চেষ্টা করছে বাড়িটা বিক্রি করার, এবং বিশাল বড় বাড়ি, মানে 6 কাঠা 7 কাঠার ওপর বাড়ি, ভালো অ্যামাউন্ট হওয়া দরকার, তো পাচ্ছে না। এবার কেউ বিক্রি নেবেও না, কারণ আশেপাশে সবাই জানে, মানে মোটামুটি গোটা বড়নগর জানে এই বাড়িটার কী অবস্থা। বাইরে থেকে একজন এলো, একজন ডাক্তার মানে প্রফেশনে, সে এসে বাইরে থেকে, ঠিক আছে, সে বিহার বা ঝাড়খণ্ড থেকে সামথিং এসেছিল, সে বাড়িটা কম দামে সে নিয়ে নিল। তো এরা ভাবলো যে ঠিক আছে, হাফ ছেড়ে বাঁচলো। কোইন্সিডেন্টালি আমি যখন আমার ফেসবুকেও ওনার সাথে আমার আলাপ হয়, আমি জানতাম, হ্যাঁ, আলাপ হয়। সে আচমকা বলছে যে আপনি বড়নগরে থাকেন, আপনি পেশায় আছেন, আমি দেখলাম, আমি একটা এরকম বাড়ি কিনেছি, সবাই বলে ব্যাপারটা কি। আমি তখন বুঝতে পারছি আপনি কি এই বাড়ি কিনেছেন। আমি বুঝতে পেরেছি তো সেই লোক, ঠিক আছে। আমি বললাম যে হ্যাঁ আমি শুনেছি, আমি বেশি কিছু ঘাঁটাইনি, কারণ আমি চাই না যে কোনো প্রবলেম হোক মাঝখান থেকে। কিছুদিন পরে দেখি ঘটনা যা আসছে, যে ওই লোকটা ওর ভাইকে বলেছিল কেয়ারটেকিং করতে, রিনোভেশন করতে। ওই ভাইটা নাকি একদিন রাতে ছিল, কাজ শুরু হয়েছে, পরের দিন সকালবেলা সে ভাই পাগল হয়ে গিয়ে সেই যে নিখোঁজ হলো, আজ অবধি পাওয়া গেল না। আজ 2 বছর, 2021-এর ঘটনা। আচ্ছা। এবং সেই ডাক্তারটাও এখন আর থাকে না ওই বাড়িতে। মানে ওটা ওই কিনেছে না, ওটা মানে ওই পড়ে আছে, মানে কিনেও ওটা এখনো পড়ে আছে। এখনো বাইরে থেকে যখন কেউ দেখে, মানে কেউ এখনো লোকে দেখতে পায়, রিক্সাওয়ালা দেখতে পায়, পাশের বাড়ি দেখতে পায়, ছাদের মধ্যে কেউ ঘুরছে, মানে অদ্ভুত। ওখানে এখনো কেউ দেখতে পায়, ওই বাড়ি কেউ ইউজ করতে পারে, মহিলা কোনো মহিলা ঘুরছে, অ্যাবসলিউটলি শুধু মহিলাকে দেখতে পায়, ছাদে ঘুরছে। মাঝে মাঝে ওই কাকিমাটাকে ফোন করে আশেপাশের নেবাররা, যে জানো আমি আজকে আবার এরকম সব দেখেছে। আর কিছু করার নেই, ওই বাড়ি আর কিছু করারই নেই, এবার অ্যাজ ইট ইজ পড়ে আছে। তো আর কিনবেও না কেউ, কারণ যে কিনলো তার যখন ওটা হলো, তার ক্ষতি হয়ে গেছে, বড় মাপের ক্ষতি, তাকে খুঁজেই পাওয়া গেল না, তার ভাইকে আর এখনো অবধি খুঁজে পাওয়া যায়নি। কোনো তান্ত্রিক এনেও কোনো কাজ হয়নি, মানে এতটা সে পাওয়ারফুল যে রয়েছে, এতটা পাওয়ারফুল যেন, মানে স্পিরিটের
বা যে কোনো কিছু না, এই ধরনের জিনিস যেগুলো প্যারানর্মাল, নট নর্মাল, নট অ্যাবনর্মাল, এগুলোর পাওয়ার আমরা কখনো কোনো প্যারামিটারে আমরা মাপতে পারবো না, কারণ এগুলো হিউম্যানের থেকে অনেক বেশি এগিয়ে আছে। ওটাই। যেটা শুনেছিলাম, জমিদারের অত্যাচার, অত মহিলাদের ওপর অত্যাচার, শুধু মহিলাদেরকে ওখানে শুধু আনতো, অত্যাচার করতো, মারা হতো, এই ঘটনা আমাদের কানে এসেছিল। এবং সত্যিকারের কথা বলতে যারা দেখতে পায় তারা তো মহিলাদের দেখতে পায়, আর কাউকে দেখতেও পায় না। যে পাগল হয়েছিল সে সকালে কিন্তু যখন চিকিৎসা করাতে নিয়ে গেছিলো, যখন মানে এরকম, সে তখন বলেছিল রাত্রিবেলা যে আমি এরকম দেখেছি, এরকম শাড়ি পরে, ঠিক আছে, সে আমাকে মারতে আসছে। তারপর সে পাগল হয়ে তারপর নিখোঁজ হয়ে গেল। খুব অদ্ভুত ঘটনা, মানে সব থেকে মনে হয় অদ্ভুত ঘটনা এটাই। খুবই ভালো লাগলো তোমার সাথে কথা বলে, মানে অনেক দিন ধরে আমাদের কথা চলছিল পডকাস্টটা করার। আশা করছি এটা আমাদের শেষ পডকাস্ট নয়, আরও আমরা করব, কিন্তু মানে হয়তো আমরা শিফট করার পর, যেটা বলছিলাম। তোমার কেমন লাগলো প্রথমবার? থ্যাংক ইউ এখানে আসার জন্য। আশা করছি যেটা বললাম আবার আমরা বসবো পরের বার, হয়তো যেটা আমরা বললাম যে অন্য কোনো বিষয় নিয়ে, প্রেত বা তাদের যেগুলো নিয়ে তুমি পড়াশোনা, ডেমনিক যেগুলো নিয়ে মেনলি তুমি পড়াশুনো করেছো, সেটা নিয়ে আমরা আরও ডিটেলে, এটা তোমার এক্সপিরিয়েন্স নিয়ে আমরা কথা বললাম। এরপরে হয়তো তোমার পড়াশুনো নিয়ে কথা বলবো, তাহলে মানুষ আরও জানতে পারবে, কারণ সেখানে হয়তো অভাব তো, হ্যাঁ, কারণ ওটাই হয়তো কোনো হরার এক্সপিরিয়েন্স থাকবে না বা কোনো ঘটনা থাকবে না, বাট পড়াশুনোর বিষয়গুলো থাকবে যে আদেও এর মধ্যে কি আছে কি না আছে। থ্যাংক ইউ, আশা করছি আবার আমরা বলবো। থ্যাংক ইউ।